আজকে হচ্ছে আমাদের উদ্ভিদ বিজ্ঞানের 12 নম্বর ক্লাস এবং এই ক্লাসে আমরা অণুজীব বিজ্ঞানের তৃতীয় ক্লাস বা তৃতীয় পার্ট অর্থাৎ ম্যালেরিয়া পরজীবী তা নিয়ে পড়াশোনা করব, ঠিক আছে? এবং এই অধ্যায়ের পড়াগুলো অনেকটা গল্পের মতো। তো যখন আমি হচ্ছে পড়াবো, তোমরা চেষ্টা করবা এগুলো গল্পের নেই, সিকোয়েন্সিয়ালি পড়তে। তখন দেখবা মনে রাখা বলো বা বিষয়গুলো বোঝা অনেক ইজি হবে। সবাই ক্লিয়ার? আচ্ছা, আমরা শুরু করতে পারি। প্রথমেই ম্যালেরিয়ার পরজীবী এটা আসলে আমরা বলতে কি বুঝি? প্রথমেই পরজীবী মানে হচ্ছে যার বাঁচার জন্য অন্য কোনো পোষক মাধ্যম লাগে। কি লাগে বলতো? বাঁচার জন্য অন্য কোনো পোষক মাধ্যম লাগে। এখন আমাকে বলো, এই যে ম্যালেরিয়া পরজীবী তার পোষক মাধ্যম কয়টা আছে? দুইটা। বলো। দুইটা। একটা হচ্ছে নির্দিষ্ট পোষক, একটা হচ্ছে নির্দিষ্ট পোষক, এটা হচ্ছে মশকি, তাই না? অ্যানোফিলিস মশকি, এটা হচ্ছে নির্দিষ্ট পোষক। দ্যাট মিন্স এই মশকির দেহের অভ্যন্তরে ম্যালেরিয়া পরজীবী যৌন জনন ঘটায়। কি ঘটায় বলতো? যৌন জনন ঘটায়। আরেকটা হচ্ছে মাধ্যমিক পোষক। আমাকে বলতো মাধ্যমিক পোষক মানে কি? মানে এখানে মাঝে মাঝে যায় আবার চলে আসে, এটা পার্মানেন্ট না। এবং ম্যালেরিয়া পরজীবীর মাধ্যমিক পোষক বা সেকেন্ডারি হোস্ট হচ্ছে মানুষ, তাই না? গত জি। মানুষের কোথায় গিয়ে সে কাজ করে? দুই জায়গায়, যকৃতে আর লিভার আরএইচএসে। এবং আরবিসিতে, ঠিক আছে? এবং এইখানে যদিও আমরা এটাকে বলি যে মাধ্যমিক পোষকে মূলত অযৌন জনন ঘটে, বাট এই ওয়ার্ডটা আমরা বললেও হবে, না বললেও চলে, ঠিক আছে? কারণ এই যে অযৌন জনকে আমরা বলতেছি স্পোরক, তাই না? কি বলি আমরা? স্পোরকনি। তো এটা মেনলি হচ্ছে আমাদের যে যৌন জনন বা গ্যামেটুকনি ঘটে মশকির দেহে, তার পরবর্তী অবস্থা, এটাকে অনেকেই অযৌন জনন বলে, যা হচ্ছে কি বলতো যৌন জনন বা গ্যামেটুকনির পরবর্তী দশা। সবাই ক্লিয়ার? আচ্ছা। জি। আর তাহলে পরজীবী মানে কি? যে সকল জীবের বাঁচার জন্য অন্য কোনো পোষক মাধ্যম লাগে, সেটা বাঁচার জন্য হোক অথবা খাবার দাবারের জন্য, যাই কিছু হোক। বা আরেকটা বলতো, মৃতজীবী বলতে আমরা কি বুঝি? এনিওয়ান? মৃতজীবী মানে কি বলতো? উম, মানে মৃত্যুর উপর বাস করে। মৃত জীব প্রাণী বা উদ্ভিদের উপর বসবাস করে এবং সেগুলো খেয়ে বাঁচে, তাই না? এখন দেখো, এই যে ম্যালেরিয়া পরজীবী, এটা কিন্তু কোনো ব্যাকটেরিয়া না, আবার ভাইরাস না। আমাকে বলো, এই ম্যালেরিয়ার যে জীবাণুটা আছে বা পরজীবী, এটা কি জাতীয় প্রাণী? প্রোটোজোয়া। এক প্রকার প্রোটোজোয়া। তার মানে এটা হচ্ছে কোনো ব্যাকটেরিয়াও না, আবার কি ভাইরাসও না। সবাই ক্লিয়ার? এখন দেখো, এই যে প্লাজমোডিয়াম গণের প্রায় 60টা প্রজাতি আছে, যাকে বলা হয় ম্যালেরিয়ার পরজীবী। কোন গণের? এই যে প্লাজমোডিয়াম ভাইবেক সবচেয়ে কমন, তাই না? তাহলে প্লাজমোডিয়াম গণের 60টা প্রজাতি, যাদের বলা হয় ম্যালেরিয়ার পরজীবী। কিন্তু এই 60টার মধ্যে মানব দেহে ম্যালেরিয়া রোগ তৈরি করে মাত্র 4টা। কয়টা বলো? চারটে। 4টা। তাহলে প্লাজমোডিয়াম গণভুক্ত যে 60টা প্রজাতি আছে, এর মধ্যে মাত্র 4টা প্রজাতি মানব দেহে রোগ তৈরি করে। আমরা এখন সেগুলোই পড়ব, ঠিক আছে? প্রথম দেখো, প্লাজমোডিয়াম ভাইবেক্স, এটা সবচেয়ে কমন, তাই না? আমরা এটা নিয়ে মেনলি পড়াশোনা করি, কারণ নাতিশীতোষ্ণ এবং গ্রীষ্ম প্রধান অঞ্চলে, মানে বাংলাদেশের মতো জায়গা আর কি, এটা কি হয়, বেশি আক্রমণ করে। এবং প্লাজমোডিয়াম ভাইবেক্স দিয়ে যে ম্যালেরিয়া হয়, তার নাম কি বলতো? বিনাইন টার্সিয়ান ম্যালেরিয়া। এবং ম্যালেরিয়া হইলে কিন্তু জ্বর আসে, বুঝছো? ম্যালেরিয়া হইলে কি হয় বলতো? জ্বর আসে। এবং আমরা খুব সিম্পলি, তোমার ক্রুড টেস্ট করতে হবে না, কিচ্ছু করতে হবে না, তুমি এমনি বুঝতে পারবা যে ওর ম্যালেরিয়া হয়েছে। লক্ষণ কি বলতো? লক্ষণ কি? গ্যাপ কাঁপুনি দিয়ে সহজ। জ্বর আসবে, গ্যাপ গিয়ে দিয়ে, ঠিক আছে? 1 দিন বা 2 দিন পর পর কাঁপুনি সহ জ্বর আসবে। যেমন তোমার রুগী এসে বলবে যে স্যার এই জ্বর ভালো হয়ে যায় আবার জ্বর শুরু হয়, আবার ভালো হয়ে যায় আবার শুরু হয়, এরকম বলবে। কি বলছি বুঝছো? তাহলে এই যে আমাদের ম্যালেরিয়া যেই রোগটা আছে, এর অন্যতম প্রধান লক্ষণ হচ্ছে
গ্যাপ দিয়ে দিয়ে মানে 2 থেকে 3 ঘন্টা গ্যাপ দিয়ে কি হবে, কাঁপুনি সহ জ্বর আসবে। তাহলে প্লাজমোডিয়াম ভাইরাস সবচেয়ে কমন ম্যালেরিয়া পরজীবী যা ম্যালেরিয়া ঘটায়, এবং এটা দিয়ে যে ম্যালেরিয়া হয় তাকে বলা হয় বিনাইন টার্সিয়ান ম্যালেরিয়া, এবং এই ম্যালেরিয়াতে 48 ঘন্টা পর পর জ্বর আসে। দ্যাট মিন্স আমরা হচ্ছে 2টা টার্ম পড়ব। যখন লিভারে গিয়ে ওরা হচ্ছে আক্রমণ করে আমরা বলি হ্যাপাটিক সাইজোকনি, কারো মনে আছে হ্যাপাটিক সাইজোকনি? এবং যখন তোমার আরবিসিতে গিয়ে আক্রমণ করে তাকে আমরা বলি এরিথ্রোসাইটিক সাইজোকনি। কি বলি বলো? এরিথ্রোসাইটিক সাইটোন। প্রত্যেকবার এরিথ্রোসাইটিক সাইজোকনি মানে আরবিসিকে ভাঙবে, এই ভাঙতে সময় লাগে 48 ঘন্টা। কত লাগে? 48 ঘন্টা। এবং প্রত্যেকবার যখন আরবিসিকে ভাঙবে তখনই একবার করে জ্বর আসবে। কি বলছি বুঝছো? তাহলে এই যে জ্বরের প্রকৃতি, 48 ঘন্টা পর পর জ্বর আসে এটা যে কথা, 48 ঘন্টা পর পর একটা কি হয় বা একটা এরিথ্রোসাইটিক সাইজোকনি 48 ঘন্টায় ঘটে, এটাও সেম কথা না? বলো। সেম কথা। তোমরা আরেকটা ইনফো পড়বা সুপ্তিকাল, যেটা এখানে বলা নাই। কি পড়বা বলো তো? সুপ্তিকাল। দ্যাট মিন্স তোমাকে হচ্ছে ম্যালেরিয়া পরজীবী তোমার দেহে প্রবেশ করার পর জ্বর আসতে আসতে মোট কতদিন সময় লাগবে। প্রথমে তোমার জীবনটা দেহে যাবে স্পোরোজয়ের দশা, প্রথমে লিভারে যাবে, লিভারকে আক্রমণ করে প্রথম ফেজ শেষ করার পর যাবে হচ্ছে আরবিসিতে, এবং একটা ম্যালেরিয়া পরজীবী সংক্রমিত হওয়ার পর থেকে তোমার আরবিসিকে ভাঙা পর্যন্ত, অর্থাৎ জ্বর হওয়া পর্যন্ত যে সময় লাগে তাকে আমরা কি বলি? কি বলি? সুপ্তিকাল। সুপ্তিকাল। আমি একবারে সুপ্তিকাল লিখে দেই কারণ এটা হচ্ছে তোমরা পরেও পাবা। প্লাজমোডিয়াম ভাইবেক্স তার সুপ্তিকাল, অর্থাৎ তোমাকে আক্রমণ করার পর থেকে তোমার জ্বর আসা পর্যন্ত যে সময় লাগে এটা হচ্ছে 12 থেকে 20 দিন। কয়দিন? 12 থেকে 20। প্লাজমোডিয়াম ভাইবেক্সের সুপ্তিকাল হচ্ছে 12 থেকে 20 দিন। দ্বিতীয় যেটা খুব কমন এটা হচ্ছে প্লাজমোডিয়াম ফ্যালসিপারাম। কোনটা বলো তো? প্লাজমোডিয়াম ফ্যালসিপারাম। এবং এটার সুপ্তিকাল হচ্ছে 8 থেকে 15 দিন। কয়দিন? 8 থেকে 15 দিন। 8 থেকে 15 দিন। তার প্লাজমোডিয়াম ওভালি তার সুপ্তিকাল হচ্ছে 11 থেকে 16 দিন। কয়দিন? 11 থেকে 16 দিন। 11 থেকে 16 দিন। এবং প্লাজমোডিয়াম ম্যালেরিয়া তার যে সুপ্তিকাল এটা হচ্ছে 18 থেকে 40 দিন। কয়দিন? 18 থেকে 40 দিন। তাহলে সুপ্তিকাল আমার কাছে বলতে হবে এখন? তো লাগবে না। তাহলে সবচেয়ে কমন হচ্ছে প্লাজমোডিয়াম ভাইবেক্স, এবং এটা দিয়ে হয় বিনাইন টার্সিয়ারি ম্যালেরিয়া, এবং এই ম্যালেরিয়ায় 48 ঘন্টা পর পর জ্বর আসে। দ্বিতীয় সবচেয়ে কমন হচ্ছে প্লাজমোডিয়াম ফ্যালসিপারাম, তার সুপ্তিকাল 8 থেকে 15 দিন, এবং এটা দিয়ে হয় ম্যালিগন্যান্ট ম্যালেরিয়া। মনে রাখবা, ম্যালিগন্যান্ট মানে হচ্ছে ডেডলি। ম্যালিগন্যান্ট মানে কি? ডেডলি। ঠিক আছে। এখন আমি একটা ছোট্ট উদাহরণ দেই। তোমরা টিউমার পড়ছো না? টিউমার। জি। আচ্ছা বলো, টিউমার যখন প্রাথমিক অবস্থায় থাকে তাকে আমরা বলি বিনাইন টিউমার। কি বলি? 9। বিনাইন টিউমার। আর যখন টিউমারটা ফেটে তোমার দেহে ছড়ায় যাবে তাকে আমরা কি বলি বলতো? কি বলি? ম্যালিগন্যান্ট টিউমার। ম্যালিগন্যান্ট টিউমার। আমাকে বলতো কোনটা বেশি ডেডলি? ম্যালিগন্যান্ট। ম্যালিগন্যান্ট টিউমার, তার অপর নাম ক্যান্সার। ঠিক আছে। তো ম্যালিগন্যান্ট এর মানে হচ্ছে ডেডলি, এর মানে কি? ডেডলি বা তোমাকে মেরে ফেলবে এরকম। ঠিক আছে। তো প্লাজমোডিয়াম ফ্যালসিপারাম এই যে পরজীবী আছে এটা দিয়ে কি হবে? ম্যালিগনেন্ট ম্যালেরিয়া, এবং এতে 36 থেকে 48 ঘন্টা পর পর কাঁপুনি সহ জ্বর আসে। এবার প্লাজমোডিয়াম ওভালি কি হবে? মাইল্ড টার্সিয়ান ম্যালেরিয়া, এবং এতেও 48 ঘন্টা পর পর জ্বর আসে। এবং প্লাজমোডিয়াম ম্যালেরিয়া যার সুপ্তিকাল সবচেয়ে বেশি, এবং এখানে জ্বরও আসে সবচেয়ে বেশি গ্যাপ দিয়ে, তাই না? প্লাজমোডিয়াম ম্যালেরিয়া তার সুপ্তিকাল হচ্ছে 18 থেকে 40 দিন। এটা দিয়ে হয় কোয়ার্টার ম্যালেরিয়া, এবং এই ক্ষেত্রে 72 ঘন্টা পর পর জ্বর আসে। সবাই ক্লিয়ার? সবাই কি বুঝতে পারছি? জি ভাইয়া। এখন দেখো, ম্যালেরিয়া কি? ম্যালেরিয়া হচ্ছে একটা প্রোটোজোয়া। যে ম্যালেরিয়া পরজীবীটা আছে, প্লাজমোডিয়াম ভাইভেক্স বললাম, প্লাজমোডিয়াম ফ্যালসিপারাম, ওভালি অথবা কি প্লাজমোডিয়াম ম্যালেরিয়া, এগুলো হচ্ছে প্রোটোজোয়া উপজগতের একটা কি জীব বা প্রাণী।
ঠিক আছে? এবং আমরা জানি ম্যালেরিয়া হচ্ছে একটা পরজীবী, দ্যাট মিন্স তার বাঁচার জন্য পোষক লাগবে, অন্য কোনো প্রাণী লাগবে। ঠিক আছে? এবং ম্যালেরিয়ার কিন্তু এরকম পোষক হচ্ছে দুইটা, কয়টা বলতো? দুইটা, একটা হচ্ছে নির্দিষ্ট পোষক, কোনটা বলতো? অ্যানোফিলিস মশাকে মশকি মানে মহিলা মশা, অ্যানোফিলিস মশকি মানে মহিলা মশা। ঠিক আছে? এবং মাধ্যমিক পোষক কোনটা বলতো? মানুষ। মানুষ। তাহলে ম্যালেরিয়া পরজীবীর পোষক হচ্ছে দুইটা, যেহেতু সে পরজীবী পোষক লাগবে। নির্দিষ্ট পোষক হচ্ছে অ্যানোফিলিস মশকি, যেইখানে ওরা সারা জীবন কাটায় এবং মাঝে মাঝে যদি সুযোগ পায় আর কি, বুঝছো, মানবদেহেও থাকতে পারে। তো মানবদেহ হচ্ছে ম্যালেরিয়া পরজীবীর মাধ্যমিক পোষক, এবং এরা হচ্ছে এক প্রকার প্রোটোজোয়া এবং প্লাজমোডিয়াম গণভুক্ত। আমরা একটু আগে পড়ে আসছি যে প্লাজমোডিয়াম গণে টোটাল 60টা প্রজাতি আছে, এর মধ্যে মানবদেহে ম্যালেরিয়া ঘটায় মাত্র 4টা প্রজাতি, বাকিগুলো ম্যালেরিয়া ঘটায় কিন্তু অন্যান্য প্রাণীতে। সবাই ক্লিয়ার? এবং এই যে ম্যালেরিয়ার, তার অন্যতম প্রধান লক্ষণ কি? নির্দিষ্ট সময় পর পর কি হবে? কাঁপুনি সহ জ্বর আসবে। এবং এই সময়টা কত? মনে রাখবে, প্লাজমোডিয়াম ওভালি এবং প্লাজমোডিয়াম ভাইব্যাক্স এখানে হচ্ছে 48 ঘন্টা, প্লাজমোডিয়াম ওভালি এবং প্লাজমোডিয়াম ভাইব্যাক্স এখানে হচ্ছে 48 ঘন্টা, প্লাজমোডিয়াম ফ্যালসিপ্যারাম এখানে হচ্ছে 36 থেকে 48 ঘন্টা, এবং প্লাজমোডিয়াম ম্যালেরিয়া বা কোয়ার্টার ম্যালেরিয়া এখানে হচ্ছে 72 ঘন্টা। সবাই ক্লিয়ার? আচ্ছা, এখন দেখো, আমরা আগে বলছিলাম যে আমাদের এই যে ম্যালেরিয়া পরজীবীর ভেক্টর, ভেক্টর মানে বাহক বা পোষক, ঠিক আছে? অ্যানোফিলিস গণভুক্ত 7টা প্রজাতি কি করে বলতো ম্যালেরিয়া পরজীবীর ভেক্টর রূপে কাজ করে? অ্যানোফিলিস গণভুক্ত 7টা প্রজাতি, ওদের মহিলা মশাগুলা, মহিলা মশা, দ্যাট মিন্স মশকি, তাই না? তুমি দেখবা যত মশাবাহিত রোগ আছে সবগুলা মেনলি মশকি দিয়ে বাহিত হয়। এর কারণ আছে, মহিলা মশকির যে লালা গ্রন্থি, তোমরা একটু পরে পড়বা যে এই যে ম্যালেরিয়া পরজীবীগুলো আছে এগুলা মূলত লালা গ্রন্থিতে জমা থাকে, এবং মহিলা মশা বা মশকির কি বলতো, লালা গ্রন্থিগুলো এই জীবাণুগুলোকে রাখার জন্য খুবই অ্যাপ্রোপ্রিয়েট। সবাই ক্লিয়ার? তাহলে অ্যানোফিলিস গণভুক্ত যে 7টা প্রজাতি ম্যালেরিয়া পরজীবী ভেক্টর রূপে কাজ করে, তার নামগুলো একটু দেখতে পারো, কারণ যদি প্রশ্নকর্তা খুবই গাধা হয়, এবং তোমরা জানো মেডিকেল ভর্তি প্রশ্ন যারা করে ওরা আসলে গাধা, ঠিক আছে, এটা মানতেই হবে। তাহলে বলো কি, যে নিচের কোন প্রজাতি তোমার ম্যালেরিয়া পরজীবীকে বহন করে না, বা ম্যালেরিয়া পরজীবীর ভেক্টর রূপে কাজ করে না, কোনটা? এখান থেকে তিনটা দিবে, একটা বানায় দিবে। অ্যানোফিলিস ডাইরাস, অ্যানোফিলিস ফিলিপিনেসিস, এ ফিলিপিনা বেশি বলছি, ঠিক আছে? এরপর অ্যানোফিলিস সানডাইকাস, অ্যানোফিলিস মিনিমাস, অ্যানোফিলিস অ্যানুলারিস, অ্যানোফিলিস ভেগাস, অ্যানোফিলিস অ্যাকোনিটাস। ঠিক আছে? মনে থাকবে? মানে এটা এটা তোমার প্রশ্ন আসবে না, আমি 100% শিওর। বাট বাই এনি চান্স যদি প্রশ্নকর্তা একদম মারাত্মক লেভেলের গবেট হয় তাহলে নিতে পারে। বুঝছো? এখন দেখো, ম্যালেরিয়া আবিষ্কারের সংক্ষিপ্ত ইতিহাস, ইতিহাস খুব একটা ইম্পর্টেন্ট না, তোমাকে জানতে হবে এই যে ম্যালেরিয়া রোগে যেহেতু একটা নির্দিষ্ট সময় পর পর কাঁপুনি সহ জ্বর আসে, এজন্য এই ম্যালেরিয়াকে বলা হয়তো অনুপম পরাবৃত্ত জ্বর, পর্যাবৃত্ত জ্বর। আমাকে বলো, এই পর্যাবৃত্ত মানে কি? মানে তোমার ঘুরে ফিরে আসবে জ্বরটা, কি বারবার ফিরে আসবে, এই যে ইউনিক পিরিয়ডিক ফিভার। ইউনিক মানে অনন্য, কারণ অন্য কোনো রোগে এইরকম গ্যাপ গ্যাপ দিয়ে জ্বর আসে না। পিরিয়ড মানে কি, একটু গ্যাপ গ্যাপ দিয়ে এটা আবার আসবে। তাহলে ম্যালেরিয়া যে জ্বর, তার অপর নাম কি? অনুপম পর্যাবৃত্ত জ্বর, অথবা কি একে রোমান জ্বর বা জলা জ্বর বলা হইতো। এবং এই যে ম্যালেরিয়া শব্দ, ম্যালেরিয়া মানে হচ্ছে দূষিত বায়ু। ম্যালেরিয়া মানে কি বলো? দূষিত দূষিত বায়ু। বায়ু। এই ম্যালেরিয়া শব্দটা প্রথম ব্যবহার করছে টর্টি। কে বলতো? টর্টি। সবাই ক্লিয়ার? আচ্ছা, তাহলে ম্যালেরিয়া শব্দের যেই অভিধানিক অর্থ এটা হচ্ছে দূষিত বায়ু, এবং এই ওয়ার্ডটা প্রথম ইউজ করছে কে? টর্টি। ক্লিয়ার? আচ্ছা, এখানে খুব একটা ইম্পর্টেন্ট না, একটা বিজ্ঞানী নাম পড়তে পারো, স্যার রোনাল্ড রস। এটা আসছে ভার্সিটি ভর্তি পরীক্ষায়। উনি আবিষ্কার করেন যে এই ম্যালেরিয়া পরজীবীর বাহক হচ্ছে অ্যানোফিলিস মশকি। কে বলতো? স্যার
রোনাল্ড রস, যখন উনি এটা আবিষ্কার করছে যে ম্যালেরিয়া পরজীবীর বাহক হচ্ছে অ্যানোফিলিস মশকি, এটা কিন্তু একটা যুগান্তকারী আবিষ্কার। কারণ তখন মানুষ বুঝতে পারছে যদি আমরা এই অ্যানোফিলিস মশকিকে দমন করতে পারি, ম্যালেরিয়া এমনি কমে যাবে, তাই না? এজন্য ওনাকে 1902 সালে চিকিৎসা বিজ্ঞানে নোবেল দেওয়া হয়েছিল। ঠিক আছে? আচ্ছা, এখন মন দিয়ে শুনো। প্লাজমোডিয়াম গণভুক্ত যে সকল পরজীবীগুলো আছে, এদের বলা হয় অন্তঃকোষীয় রক্ত পরজীবী। আমাকে বলো অন্তঃকোষীয় মানে কি? অন্তঃকোষীয় মানে হচ্ছে কোষের ভেতর। তুমি যখন হেপাটিক বা এরিথ্রোসাইটিক সাইজুকনি পড়বা, তখন দেখবা ম্যালেরিয়া পরজীবীগুলা কোষের ভেতরে গিয়ে আক্রমণ করে বা কোষের ভেতরে ঢুকে সেখান থেকে পুষ্টি নিবে, খাওয়া দাওয়া করবে, কোষ ওরা কি সংখ্যা বৃদ্ধি করে কোষকে মেরে বের হয়ে যাবে। আর রক্ত পরজীবী, দ্যাট মিনস ওরা রক্ত খাবে। কোনটা বলতো? আরবিসি কে খেয়ে দিয়ে ভেঙে ফেলবে। ঠিক আছে? এবং আরবিসি ভেঙে যাওয়া এটা শুনলে আমার একটা মাথায় একটা রোগের নাম আসে, এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস। কেউ শুনছো? জি। এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস। আমাকে বলো এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস এটা কখন হবে, কোন কন্ডিশনে? এনিওয়ান? মার রক্ত যদি নেগেটিভ হয় তখন। মার রক্ত যদি হয় নেগেটিভ এবং বাবা বা পিতার যদি গ্রুপ হয় পজিটিভ, তাহলে এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস হয় দ্বিতীয় সন্তান হওয়ার সময়, তাই না? বলো জি। কখন হবে? দ্বিতীয় সন্তান হওয়ার সময় তোমার এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস হবে। মানে গর্ভাবস্থায় বাচ্চার দেহের যে আরবিসি এগুলো ভেঙে যাবে, কারণ প্রথমবার বাচ্চা হওয়ার সময় মায়ের দেহে যে পজিটিভ ব্লাডটা যাবে, যার ফলে মায়ের দেহে একটা অ্যান্টিবডি ক্রিয়েট হয়ে যাবে আরবিসির বিরুদ্ধে, বুঝছো? যার ফলে দ্বিতীয়বার বাচ্চা হইলে সেটার কি আরবিসি কে মায়ের দেহ মেরে ফেলবে, যার ফলে বাচ্চা কি হবে প্রচন্ড রক্ত শূন্যতায় মারা যায় ভ্রূণাবস্থায়। বুঝতে পারছো? আমার এটা পড়বো হচ্ছে আমাদের জিন তত্ত্ব ও বিবর্তন, সে অধ্যায় খুব ভালো করে বলা আছে, আমার সেইখানে ডিটেলস পড়বো। আচ্ছা, তাহলে স্বভাব এবং বাসস্থান, সে হচ্ছে একটা অন্তঃকোষীয় রক্ত পরজীবী। যখন মানুষ বা মাধ্যমিক কোষে বসবাস করে, তখন এরা হচ্ছে যকৃত কোষ বা হেপাটোসাইট এবং আরবিসি বা লোহিত রক্তকণিকার মধ্যে বসবাস করে, যে অন্তঃকোষীয়। যখন এরা নির্দিষ্ট পোষক বা অ্যানোফিলিস মশকিতে বসবাস করে, তখন এরা হচ্ছে পৌষ্টিক নালী এবং লালা গ্রন্থি। ওদের পার্মানেন্ট লিভিং সেট হচ্ছে লালা গ্রন্থি, তাই না? এবং পৌষ্টিক নালীতে সাময়িক সময় থাকে। কি বলছি বুঝছো সবাই? সবাই ক্লিয়ার? জি। এখন দেখো, আমাদের ম্যালেরিয়া রোগের লক্ষণ তিনটা পর্যায়ে ভাগ করা হয়। একটা হচ্ছে প্রাথমিক পর্যায়, একটা হচ্ছে মাধ্যমিক পর্যায়, আরেকটা হচ্ছে চূড়ান্ত পর্যায়। প্রাথমিক পর্যায়ে সমস্যা খুব বেশি হবে না, হালকা দুর্বল লাগবে, বমি লাগবে, ঠিকমতো ঘুম আসবে না, পায়খানা প্রস্রাব বন্ধ হয়ে যাবে, ঠিক আছে, শরীর ব্যথা করবে, দ্যাটস ইট। মাধ্যমিক পর্যায়ে তোমার প্রচন্ড কাঁপুনি সহ 48 ঘন্টা পর পর জ্বর আসবে। আমাকে বলো তো, 48 ঘন্টা পর পর জ্বর আসে কোন কোন পরজীবী সংক্রমণে? ওভালিয়ার ভাইরাস। প্লাজমোডিয়াম ওভালি এবং প্লাজমোডিয়াম ভাইবেক্স দিয়ে যখন তোমার সংক্রমিত হয় বা ম্যালেরিয়া হয়, তখন কি 48 ঘন্টা পর পর জ্বর আসে। প্লাজমোডিয়াম ফ্যালসিপ্যারাম দিয়ে যখন তোমার সংক্রমণ ঘটবে বা ম্যালেরিয়া হবে, কি হয় বলতো? 36 থেকে 48 ঘন্টা পর পর জ্বর আসে। এবং প্লাজমোডিয়াম ম্যালেরিয়া দিয়ে যখন কোয়ার্টার ম্যালেরিয়া হবে, তখন প্রায় 72 ঘন্টা পর পর জ্বর আসে। আমি এটা কেন বলতেছি বারবার, কারণ তোমরা এগুলো ভুলে যাবা, ঠিক আছে? এবং আরেকটা ইনফো তাহলে আমরা রিপিট করে ফেলি, সেটা হচ্ছে এই যে চারটা পরজীবী আছে মানব দেহে ম্যালেরিয়া রোগ তৈরি করে, প্রত্যেকটা সুপ্তিকাল পথে প্লাজমোডিয়াম ভাইবেক্স বলতো কত কত? 12 থেকে 20। প্লাজমোডিয়াম ওভা ফ্যালসিপেরাম এটা দ্বিতীয় সর্বোচ্চ কমন, 8 প্লাজমোডিয়াম থেকে ফ্যালসিপেরাম 8 15। থেকে 15, প্লাজমোডিয়াম ওভালি এটা হচ্ছে 11 11 থেকে থেকে 16, এবং প্লাজমোডিয়াম ম্যালেরিয়া এটা 18 হচ্ছে থেকে 18 40। থেকে 40। দিন না ঘন্টা? 3। দিন। সবাই ক্লিয়ার? তাহলে যেহেতু আমরা প্লাজমোডিয়াম ভাইবেক্স নিয়ে মেনলি পড়াশোনা করি, আমরা পড়লাম কি 48 ঘন্টা পর পর জ্বর আসে। যেহেতু গ্যাপ দিয়ে দিয়ে বারবার জ্বরটা ফেরত আসে, একে আমরা বলি অনুপম পর্যাবৃত্ত জ্বর অথবা জলা জ্বর বা রোমান জ্বর।
এবং এই ক্ষেত্রে দেহের তাপমাত্রা হয় 104 থেকে 106 ডিগ্রি ফারেনহাইট। কত হয়? 104 থেকে 106 ডিগ্রি ফারেনহাইট, এটা ইম্পর্টেন্ট। এবং যখন জ্বর আসবে, আমরা জ্বরের টাইমে 3টা অবস্থা খেয়াল করব। মনে রাখবা, আমি ক্লাসে কিন্তু দাগানো লাইনের পরেও কিছু এক্সট্রা পড়াই, ঠিক আছে? তো ক্লাসটা ফলো করা মাস্ট। তাহলে কি বললাম? যখন জ্বর আসবে, আমরা 3টা স্টেট বা অবস্থা পাবো। প্রথমে জ্বর আসার আগে শরীর খুব ঠান্ডা লাগবে, শীত লাগবে, শরীর কি কাঁপবে একটু ঠান্ডায়, একে আমরা কি বলি? শীত অবস্থা। এরপর কি হবে? তোমার একদম শরীর হিটটা ছেড়ে দিবে, অনেক বেশি গরম লাগবে, আমরা কি বলি? উত্তাপ অবস্থা। এরপরে কি? তোমার ঘাম হবে, একে আমরা কি বলি? ঘাম অবস্থা। তুমি দেখবা, যখন জ্বরটা ছেড়ে দেয়, তোমার যখন নর্মাল কোনো নাপা বা প্যারাসিটামল ওষুধে কাজ হয় না, তোমরা মেনলি নাও সাপোজিটরি, তাই না? তাই না? সাপোজিটরি। এখন যখন তুমি সাপোজিটরি নিবা, দেখবা প্রায় আধা ঘন্টা পরে কি শরীর ঘামে, তাই না? এবং জ্বরটা কমে যায়। তাহলে জ্বর আসার আগে অনেক ঠান্ডা লাগবে, আমরা কি বলি? শীত অবস্থা। যখন জ্বরটা আসবে, উত্তাপ অবস্থা। এবং যখন তোমার জ্বরটা ছেড়ে যাবে, আবার কি? অনেক ঘাম হবে। তার স্থায়ীকাল খুব একটা ইম্পর্টেন্ট না, মন চাইলে পড়তে পারো। শীত অবস্থায় 20 মিনিট থেকে 1 ঘন্টা, উত্তাপ অবস্থায় 2 থেকে 4 ঘন্টা, এবং ঘাম অবস্থায় 2 থেকে 3 ঘন্টা, আবার কি জ্বরটা নাই হয়ে যাবে। সবাই ক্লিয়ার? আচ্ছা, চূড়ান্ত পর্যায়ে আমরা বলছি যে ম্যালেরিয়ার যে সংক্রমণ বা ম্যালেরিয়ার রোগ, এখানে 3টা পর্যায় আছে। একটা হচ্ছে প্রাথমিক, একটা হচ্ছে মাধ্যমিক, আর একটা কি? চূড়ান্ত পর্যায়। বলতো, কোন পর্যায়ে জ্বর আসে? কোন পর্যায়ে? মাধ্যমিক পর্যায়ে, না? মাধ্যমিক পর্যায়ে জ্বর আসে। আচ্ছা, এখন যখন চূড়ান্ত পর্যায়ে যাবে, ওর যে আরবিসি গুলো বারবার ধ্বংস হচ্ছে, ঠিক আছে? এই আরবিসি গুলো বারবার ধ্বংস হওয়ার ফলে এই আরবিসি ধ্বংসে তারা হেল্প করে, অথবা আরবিসি উৎপন্নে যারা হেল্প করতো, এখন ধ্বংস করে, ওরা অনেক বিস্ফীত হয়ে যাবে। মানে আমাদের কিন্তু আরবিসি, শিশু অবস্থায় আরবিসি উৎপন্নে হেল্প করে লিভার এবং স্প্লিন, মানে যকৃৎপিঠা। এবং প্রাপ্তবয়স্ক কিন্তু এরাই কিন্তু আরবিসি ধ্বংস করে, তাই না? এবং এরা অনেক বেশি বড় হয়ে যাবে। আমাকে বলো, যকৃৎ বা লিভার যদি আকারে অনেক বেশি বড় হয়, তাকে আমরা কি বলি? হেপাটোমেগালি মনে হয়। হ্যাপাটোমেগালি। এবং যখন প্লিহা বা স্প্লিনটা বড় হয়ে যাবে, তাকে আমরা কি বলি? স্প্লিনোমেগালি। স্প্লিনোমেগালি। সবাই ক্লিয়ার? মেগালি মানে হচ্ছে আকারে বড় হয়ে যাওয়া। যেমন আমরা পড়ছি, যদি হার্ট ফেলার হয়, হার্ট ফেলার, তাহলে তোমার হার্টটা কি হয়ে যাবে? সাইজটা বড় হয়ে যাবে না? একে আমরা কি বলি? কি বলি? কার্ডিওমেগালি মনে হয়। কার্ডিওমেগালি। ঠিক আছে, তো মেগালি মানে হচ্ছে বড় হয়ে যাওয়া অস্বাভাবিকভাবে। ঠিক আছে, তো কেমনে বড় হবে? এই দেখো, যখন রোগী ম্যালেরিয়া আক্রান্ত হবে, তার প্লিহা থেকে লাইসোলেসিথিন নামক একটা কেমিক্যাল সাবস্টেন্স খরিত হবে, যার কাজ হচ্ছে আরবিসি কে একটু বেশি পরিমাণ ধ্বংস করা। এবং তোমরা পড়ে আসছো যে ম্যালেরিয়া রোগে যে প্রাথমিক পর্যায়ে কি বলতো? কোষ্ঠকাঠিন্য হয়। কেউ খেয়াল করছো? কোষ্ঠকাঠিন্য কেন হবে? কারণ খাদ্য পরিপাকী ব্যাঘাত ঘটবে। পাশাপাশি এই যে পরজীবী আছে, এটা হিমোলাইসিন নামক অ্যান্টিবডি উৎপন্ন করে। হিমো মানে হচ্ছে ব্লাড। বলো, হিমো মানে কি? হিমো অথবা HAEMO, আমার দুইটাই লিখি। হিমো মানে হচ্ছে রক্ত বা ব্লাড, এবং লাইসিন বা লাইসিস, দ্যাট মিন্স কি? ভাঙা বা ভেঙে ফেলা। তাহলে হিমোলাইসিনের কাজ হচ্ছে আরবিসি কে ভেঙে ফেলা। তার ফলে কি হবে? মারাত্মক অ্যানিমিয়া বা রক্ত শূন্যতা, এবং রক্ত কমে গেলে মানুষ দুর্বল হয়ে যাবে, দুর্বল হয়ে মারা যাবে। সবাই ক্লিয়ার? আচ্ছা, এখন আমরা হচ্ছে ম্যালেরিয়া যে পরজীবীগুলো আছে প্লাজমোডিয়াম ভাইভেক্স এর জীবন চক্র, অর্থাৎ ওরা কিভাবে মানুষের দেহে ওদের সংখ্যা বৃদ্ধি করে, কিভাবে মশকির দেহে ওরা সংখ্যা বৃদ্ধি করে, কিভাবে ওদের যৌনচরণ ঘটে, আমরা সবগুলা পড়বো। ঠিক আছে? আমি একটু ব্রেক নিয়ে একটু পানি খেয়ে নিই, আমি আমার গলা খুবই বাজে অবস্থা, ঠিক আছে? একটু 1 মিনিট।
হ্যালো হ্যালো হ্যালো, তোমরা আছো সবাই? জি। আচ্ছা, এখন দেখো, জীবনচক্র বলতে আমরা কি বুঝি? তার পুরো জীবনে সে কোথায় থাকবে, কি করবে ইত্যাদি। ক্লিয়ার? এবং আমরা তো আগেই বলে আসছি, ম্যালেরিয়া পরজীবী হচ্ছে এক প্রকার প্যারাসাইট বা পরজীবী। দ্যাট মিন্স এটা অন্য কোনো জীবের দেহের মধ্যে থাকবে। মানে কি, পোষক দেহ লাগবে। এবং ম্যালেরিয়ার সংখ্যা বৃদ্ধি বলো, যৌনচরণ বলো বা বেঁচে থাকা, তার জন্য দুইটা পোষক লাগে। একটা হচ্ছে মাধ্যমিক পোষক, মানুষ। আরেকটা কি বলতো, নির্দিষ্ট পোষক। কোনটা? মশকি। মানুষের দেহের দুইটা জায়গায় সে গিয়ে কাজ করে। একটা হচ্ছে যকৃত কোষের ভেতর বা হেপাটোসাইটার মধ্যে গিয়ে, আরেকটা কি আরবিসিতে গিয়ে। এবং আমরা আগেই পড়ে আসছি, ম্যালেরিয়া পরজীবী হচ্ছে একবার এক প্রকার কি বলতো, অন্তঃকোষীয় পরজীবী, তাই না? বলছিলাম আমরা, অন্তঃকোষীয় মানে কি, সে কোষের মধ্যে ঢুকবে। তো হেপাটোসাইট বা যকৃত কোষ এবং আরবিসি বা লাল রক্তকোষ, তার মধ্যে ঢুকে সে কাজ করবে, খাওয়া দাওয়া করবে। এবং আমরা আগেই বলছি, মানুষে যেটা ঘটে তাকে আমরা কি বলি? অযৌন জনন বা সাইজোকনি। যদিও এটাকে অযৌন জনন না বলা ভালো, কারণ এটা হচ্ছে মেনলি যৌন জননের পরবর্তী দশা। বুঝছো? এবং আমরা কি বলি মানুষকে? মাধ্যমিক পোষক। এবং ওদের যে নির্দিষ্ট পোষক কোনটা বলতো? অ্যানোফিলিস গণভুক্ত। কয়টা প্রজাতি বলতো? কয়টা প্রজাতি বলো? সাত। 7টা প্রজাতি। অবশ্যই মশকই হতে হবে। ঠিক আছে? এবং মশকের কোথায় পাওয়া যায়? দুইটা জায়গায়। একটা হচ্ছে পৌষ্টিক গ্রন্থি, কারণ যখন মশকি রক্তটা খাবে, ঠিক আছে, রক্তটা খাবে, তখন কিন্তু প্রথমে এই রক্ত যাবে পৌষ্টিক গ্রন্থিতে, এবং তারপর সেখান থেকে কোথায় বলতো হয়ে যাবে? লালা গ্রন্থিতে। সবাই ক্লিয়ার? এবং মশকির লালা গ্রন্থিতে যে পরজীবীর দশাটা আছে, স্পোরোজের দশাটা প্রায় 2 মাস বাঁচতে পারে। কয় মাস বলতো? প্রায় 2 মাস। একে আমরা কি বলি? নির্দিষ্ট পোষক। তাহলে ম্যালেরিয়া পরজীবীর নির্দিষ্ট পোষক কোনটা? মশকি। এখানে কি ঘটে? যৌন জনন বা গ্যামেটোগনি। আর মাধ্যমিক পোষক কোনটা? মানুষ। মানুষের কোথায়? হেপাটোসাইট এবং আরবিসি। এখানে কি ঘটে? অযৌন জনন বা সাইজোগনি। সবাই ক্লিয়ার? জি। আচ্ছা, এখন এই পার্টটুকু আমি একটু সামারি করব, একটু মন দিয়ে শোনো। ঠিক আছে? প্রথমেই আমরা জানি যে ম্যালেরিয়া পরজীবীর জীবনচক্রকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে অযৌন জনন, অপর নাম কি বলতো? অপর নাম কি বলো? সাইজু। সাইজোগনি। কোথায় ঘটে? মাধ্যমিক পোষক বা মানবদেহের হেপাটোসাইট বা যকৃত কোষ এবং আরবিসিতে। এবং যৌন জনন, অপর নাম কি এটার? গ্যামেটোগনি। গ্যামেটোগনি বা গ্যামেটোগনি। কোথায় ঘটে? নির্দিষ্ট পোষক অ্যানোফিলিস মশকির দেহে। দেহে বলতে বুঝি আমরা দুইটা সাইট। একটা হচ্ছে তার পৌষ্টিক নালী, মেনলি হচ্ছে ক্রপ, তাই না? যারা হচ্ছে ঘাসফড়িং এর ক্লাসটা করে আসতো, ওরা হয়তো পড়ে আসতো যে ঘাসফড়িং এর যে পৌষ্টিক নালী আছে, তাকে আমরা 3টা অঞ্চলে ভাগ করতে পারি। মনে আছে? প্রথমে স্টোমোডিয়াম বা অগ্রপৌষ্টিক নালী, তারপরে মেসেন্টেরন বা মধ্যপৌষ্টিক নালী, এবং সর্বশেষ হচ্ছে প্রোক্টোডিয়াম বা পশ্চাৎ পৌষ্টিকা। মনে আছে আমাদের? আচ্ছা, একটু দাঁড়াও, আমার কলম কাজ করতেছে না, বুঝছো? আমি বুঝছো মানে, মাঝখানে হুট করে আমার কপাল খারাপ হয়েছিল, আমার ইউপিএস হুট করে নষ্ট হয়ে গেছে, এই জন্য যদি কখনো কারেন্ট চলে যায়, বুঝছো, আমি আর ব্যাকআপ পাবো না। মানে হুট করে পিসি অফ হয়ে যাবে, এবং এটা খুব বাজে একটা দিক। মানে এটা যে ঠিক করবো, এর জন্য আমি সময় পেয়েছি না খুব বেশি। আচ্ছা, তাহলে কি বললাম? এই যে তোমার বিভিন্ন ইয়া আছে না, কি বলে, মশা বলো, মাছি বলো, ঘাস ফড়িং বলো, তেলাপোকা বলো, ওরা সবগুলা কি আর্থ্রোপোডা পড়বেন না? তো আর্থ্রোপোডা পর্বের প্রাণীগুলো যে পৌষ্টিক নালী আছে, কি আছে? পৌষ্টিক নালী। তাকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে স্টোমোডিয়াম। বাংলায় কি বলতো? বাংলায় কি? অগ্রপৌষ্টিক। অগ্রপৌষ্টিক নালী। বাংলায় কি? অগ্রপৌষ্টিক নালী। ঠিক আছে? মাঝখানে হচ্ছে মেসেন্টেরন। তার বাংলা কি আতিকা? মধ্যপৌষ্টিক নালী। এবং সর্বশেষ যেটা পাওয়া যায়, এটা হচ্ছে প্রোক্টোডিয়াম। অপর নাম কি এটার? পশ্চাৎ পুষ্টিক। পশ্চাৎ পৌষ্টিক নালী।
ঠিক আছে? এই যে স্টোমোডিয়াম বা অগ্রপৌষ্টিক নালী, এইখানে অনেকগুলা অঞ্চল আছে। কি কি বলতো? প্রথমে হচ্ছে কি বলো? মুখছিদ্র। তারপর কি বলতো? মুখ বিবর। এরপর হচ্ছে গ্রাসনালী। তারপর হচ্ছে ক্রপ। তারপর কি বলতো? গিজার্ড। মনে আছে? এই যে ক্রপটা হচ্ছে স্টোমোডিয়ামের পার্ট। ক্লিয়ার? আচ্ছা, বা অগ্র পৌষ্টিক নালীর পার্ট। আমাকে আতিকা বলতো, এখানে স্টোমোডিয়াম, মেসেন্টেরন এবং প্রোক্টোডিয়াম কার অন্ত আবরণ পরিপাক গ্রন্থিরূপে কাজ করে? মেসেঞ্জার। মেসেন্টেরনের অন্ত আবরণ পরিপাক গ্রন্থিরূপে কাজ করে আর্থ্রোপোডা বা আর্থ্রোপোডদের। ঠিক আছে? আর্থ্রোপোডা পর্বের প্রাণীদের পরিপাক গ্রন্থি হিসেবে কিন্তু তিনটা জিনিস হেল্প করে। তিনটা গ্রন্থি আছে পরিপাক। সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং বড় হচ্ছে লালা গ্রন্থি। এরপরে হচ্ছে হেপাটিক সিকা। কয়টা আছে বলতো? কয়টা আছে হেপাটিক সিকা? 6 জোড়া বা 12টা। আরেকটা হচ্ছে মেসেন্টেরনের অন্ত আবরণ। মেসেন্টেরনকে মানবদেহের যে পাকস্থলী আছে ওর সাথে কম্পেয়ার করা হয়, তাই না? ওকে, তাহলে এখন দেখো, এই যে মশার দেহে যেই জ্বলনটা ঘটে, যৌন জনন, তাকে আমরা কি বলছিলাম? কি বলছিলাম? গ্যামেটোগ্নি। ঠিক আছে? তো এইখানেও দেখবা গ্যামেটোগ্নিকে আমরা দুইটা ভাগে ভাগ করি। একটা হচ্ছে গ্যামেটোগ্নি, আরেকটা কি স্পোরোগ্নি। গ্যামেটোগ্নি মানে হচ্ছে গ্যামেট উৎপন্ন হবে। কি উৎপন্ন হবে? গ্যামিট উৎপন্ন হবে, মানে পুংগেমিট এবং স্ত্রীগেমিট বা শুক্রাণু এবং ডিম্বাণু উৎপন্ন হবে, নিষেক ঘটবে, জাইগোট হবে এবং জাইগোটের ক্লিভেজ হবে। এটাই কি? গ্যামেটোগ্নি। কোথায় ঘটে? এই যে ক্রপের ভেতরে। এবং স্পোরোগ্নি মানে কি? যেন ক্রপের ভেতর থেকে বাইরে বের হয়ে আসবে। তাহলে এটা খুব গুরুত্বপূর্ণ পড়া, এখনই পড়ে রাখো, আমি সামনে পড়বো। এই যে উকিনের দশা, ধরো এটা হচ্ছে আমার ক্রপ, ঠিক আছে? মানে ক্রপ মানে হচ্ছে তোমার মুখ গহ্বরে রিসেম্বল করে। ধরো খাবার খাওয়ার সময় বা সে রক্ত খাইছে, তার ক্রপের ভেতর গেছে। ঠিক আছে? এবং যখন এই গ্যামিট তৈরি হবে ক্রপের ভেতর, নিষেক হবে, জাইগোট হবে, এবং কি হবে? এই যে এরকম উকিনেট কিটের মতো একটা সূচালো দশা হবে। ঠিক আছে? নাম কি? উকিনেট। এটা হচ্ছে ক্রপের প্রাচীরকে ছিদ্র করে বাইরে বের হয়ে আসবে। তাহলে ক্রপের ভেতর থেকে ক্রপের বহি প্রাচীরে আসে কোন দশা বলতো? কোন দশা? উকিনেট দশা। এরপরে উকিনেটের পাশে হচ্ছে তোমার মেমব্রেনাস একটা ফর্মেশন হবে, আমরা বলি উসিস্ট, এবং এইটা কি হবে? স্পোরোজোয়েটে কনভার্ট হবে। এই যে স্পোরোজের দশা, এটাই কিন্তু মশকির লালা গ্রন্থিতে প্রায় 2 মাস থাকতে পারে। সবাই ক্লিয়ার? আমার বাকিগুলো সামনে পড়বো, মন দিয়ে পড়লেই হবে। এরপরে সাইজুকনি মানে হচ্ছে অযৌন জনন। কোথায় ঘটবে? মাধ্যমিক পোষক বা মানবদেহের লিভার এবং কি আরবিসিতে। এখন লিভারে যে সাইজুকনি ঘটে, একটু মন দিয়ে শোনো। আমরা প্রি এবং এক্সো বলতে কি বুঝি? প্রি মানে হচ্ছে প্রথমেই তোমাকে একটা মশা কামড়াইলে এই স্পোরোজোয়ের দশা তোমার দেহে ঢুকবে, এবং ঢুকে ধর হাতে কামড় দিছে, হাত থেকে কেমোটেক্সিস প্রক্রিয়ায় ডিরেক্টলি যাবে একটা হ্যাপাটিক সাইটে বা যকৃত কোষে। ঠিক আছে? তার প্রথম কাজ হবে হ্যাপাটিক কোষকে আক্রমণ করা। ঠিক আছে? এবং তারপরে কি? সে যখন একটা কোষকে মেরে বের হয়ে যাবে, কতগুলো হবে? মাইক্রো মেটাক্রিপ্টোমেরোজোয়েট। ওরা যাবে হচ্ছে আরবিসিতে, আকারে ছোট, বুঝছো? মাইক্রো মেটাক্রিপ্টোমেরোজোয়েট ওরা যাবে আরবিসিতে। এবং কিছু হচ্ছে ম্যাক্রো মেটাক্রিপ্টোমেরোজোয়েট, ওরা কি? আরেকটা হ্যাপাটিক কোষকে মেরে ফেলবে। তো যখন লিভারে প্রথমবার ঘটে, তাকে আমরা কি বলি? প্রি এরিথ্রোসাইটিক সাইজোকনি। দ্যাট মিন্স যেই হ্যাপাটিক সাইজোকনি হয় আরবিসি ভাঙন শুরু হওয়ার আগে। কারণ প্রথমবার যেই হ্যাপাটিক কোষটা ভাঙে, তখন কি আরবিসির ভাঙন শুরু হয়েছে? বলো। হয় নাই কিন্তু। আমি কি বলছি বুঝছো? এই যে প্রি এরিথ্রোসাইটিক সাইজোকনি, এটা কিন্তু এক প্রকার হ্যাপাটিক সাইজোকনি। এবং এটা বলতে আমরা কি বুঝি? আরবিসির ভাঙনটা শুরু হওয়ার আগে যেই হ্যাপাটিক সাইজোকনি শুরু হয়, তাকে আমরা কি বলি? প্রি এরিথ্রোসাইটিক সাইজোকনি। এবং যখন আরবিসি ভাঙনও শুরু হয়ে গেছে, হ্যাপাটিক কোষও ভাঙতেছে, তাকে আমরা কি বলি? এক্সো এরিথ্রোসাইটিক সাইজোকনি। সবাই কি পার্থক্যটা বুঝতে পারছো? অথবা আমি আরো সিম্পলি বলি, তোমার এটা হাত, ঠিক আছে? তোমার এটা হাত, একটা ভালো সূত্র রাখছি, তোমার মশা গিয়ে একটা কামড় বসায় দিল।
তাহলে কি এই স্পোরোজোয়ের দশা তোমার দেহে ঢুকবে এবং ঢুকে সে প্রথম যাবে হেপাটিক কোষে বা হেপাটোসাইটে, ঠিক আছে, লিভার কোষে যাবে প্রথমেই। লিভার কোষে গিয়ে সে সংখ্যা বৃদ্ধি করবে, সংখ্যা বৃদ্ধি করে এই কোষকে ফাটাই আসে বাইরে বের হয়ে যাবে। এবং যখন প্রথমবার দেখো তো, যখন এই হেপাটিক কোষকে ভাঙতেছে তখন কি আরবিসি ভাঙনটা শুরু হয়েছে এখনো? বলো। না। হয় নাই। যেহেতু আরবিসি ভাঙনটা শুরু হওয়ার আগেই একটা হেপাটিক সাইজুকনি হয়ে গেছে, তাকে আমরা বলি প্রি এরিথ্রোসাইটিক সাইজুকনি। এবং যখন প্রথমবার একটা হেপাটিক কোষকে ভেঙে বের হয়ে যাবে, এখানে দুই প্রকার কোষ পাওয়া যাবে। কিছু কোষ হবে আকারে বড়, তাকে কি বলবো তো? ম্যাক্রো মেটাক্রিপ্টোমেরোজোয়েট। আর কিছু কোষ হবে আকারে ছোট, তাকে কি বলতো? কি বলি আমরা? এই যে ম্যাক্রো মেটাক্রিপ্টোমেরোজোয়েট আকারে হবে বড়, এবং মাইক্রো মেটাক্রিপ্টোমেরোজোয়েট। এই যে মাইক্রো মেটাক্রিপ্টোমেরোজোয়েট, এরা হচ্ছে আরবিসিতে গিয়ে আরবিসির ভাঙন ঘটাবে, এবং ম্যাক্রো মেটাক্রিপ্টোমেরোজোয়েট আকারে বড়, এরা অন্য অন্য আরেকটা হেপাটিক কোষে আক্রমণ করবে। সবাই ক্লিয়ার? এরপরে জি। যখন আরবিসি ভাঙন শুরু হবে, এই যে এই সাইকেলটা, মতো আরবিসির ভাঙন বা এরিথ্রোসাইটিক সাইজোকনির এই পুরো সাইকেলটা সম্পন্ন হইতে প্লাজমোডিয়াম ভাইভেক্সের কতদিন সময় লাগে? 48 ঘন্টা। 2 দিন অথবা কি 48 ঘন্টা। কারণ একবার যখন আরবিসি ভাঙবে বা এরিথ্রোসাইটিক সাইজোকনি শুরু হবে বা একটা কমপ্লিট হবে, তখন কি বলতো জ্বর আসে। কি বলছি বুঝছো? তাহলে এই পার্ট মোটামুটি একটা আইডিয়া সবাই পাইছি, এবং কোনটা মানে কি বুঝতে পারছি আমরা। বাকিরা রেসপন্স করো না কেন? সজল, জি ভাই আছি। মাহবুব, জি ভাই আর আছি। নোভা। নোভা, জি ভাইয়া। লামিয়া। জি ভাইয়া। ওকে। ঠিক আছে। এখন দেখো, মানবদেহের জীবনচক্র। আমরা জানি মানবদেহে মশকের যেই সাইজোকনি হয়, এই সাইজোকনি মানে কি বলতো? যেমন হেপাটিক সাইজোকনি বা এরিথ্রোসাইটিক সাইজোকনি, এই সাইজোকনি মানেই হচ্ছে অযৌন জনন, তাই না? আমাকে যৌন এবং অযৌন তার মেইন ডিফারেন্স বলো তো, বলো। একটা থেকে গ্যামেট উৎপন্ন হয়, একটা থেকে গ্যামিট দ্যাট মিন্স শুক্রাণু এবং ডিম্বাণু উৎপন্ন হবে যৌন জননে, আর যেখানে উৎপন্ন হয় না ওইটা কি বলতো? অযৌন জনন। তাহলে মানব দেহে কি ঘটে বলতো? মানব একটা মাধ্যমিক পোষক, এবং মাধ্যমিক পোষকের যে যকৃত এবং আরবিসি, এখানে অযৌন জনন বা সাইজোকনি ঘটবে। এবং এটাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। যখন হেপাটিক কোষ বা লিভারে গিয়ে আক্রমণ করবে, তাকে আমরা কি বলি? হেপাটিক সাইজোকনি বা যকৃত সাইজোকনি। এবং যখন আরবিসি কে গিয়ে ভাঙবে বা সেখানে গিয়ে আক্রমণ করবে, তাকে আমরা কি বলি? এরিথ্রোসাইটিক সাইজোকনি। তাহলে হেপাটিক সাইজোকনি আমরা আগে থেকেই বলছি, আর মানে কি বলতো? যখন আমাদের হেপাটিক কোষকে কি হেপাটিক কোষের মধ্যে ঢুকে ম্যালেরিয়া পরজীবী সংখ্যা বৃদ্ধি করবে। কোন প্রক্রিয়ায়? অযৌন জনন প্রক্রিয়ায়। ওইটাই কি? হেপাটিক সাইজোকনি। এটাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে প্রি এরিথ্রোসাইটিক সাইজোকনি, আমরা একটু আগে বলে ফেলছি। যখন মশা কামড়াবে তখন স্পোরোজোয়ের দশা তোমার লিভারে যাবে এবং কি প্রথমে লিভার কোষকে মেরে ফেলবে। এবং যখন প্রথমবার একটা লিভার কোষ বা হেপাটিক কোষকে মেরে ফেলবে, তখন কিন্তু আরবিসি ভাঙন হয় নাই। তাহলে আরবিসির ভাঙনটা শুরু হওয়ার আগেই যেই সাইজোকনিটা শুরু হয়, তাকে আমরা কি বলি? প্রি এরিথ্রোসাইটিক সাইজোকনি। যদিও নামে আছে এরিথ্রোসাইটিক, কিন্তু এটা হচ্ছে কি বলতো এক প্রকার হেপাটিক সাইজোকনি, তাই না? তাহলে হেপাটিক সাইজোকনিকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। আরবিসি ভাঙন শুরু হওয়ার আগে যেটা হয়, এটা হচ্ছে প্রি এরিথ্রোসাইটিক সাইজোকনি। এবং আরবিসি ভাঙনটা শুরু হওয়ার পরে এই যে ম্যাক্রো মেটাক্রিপ্টোমেরোজোয়েট, এটা মূলত অন্য আরেকটা হেপাটিক কোষকে ভাঙবে। এবং মেটাক্রিপ্টোমেরোজোয়েট কি যে মাইক্রো কি হবে বলতো? আরবিসি কে ভাঙবে। তো যখন আরবিসি ভাঙনও ঘটবে এবং কি হেপাটিক কোষও ভাঙবে, তাকে আমরা কি বলি? এক্সো এরিথ্রোসাইটিক সাইজোকনি। এটাও হচ্ছে এক প্রকার হেপাটিক সাইজোকনি। এটাকে বলা হয় এক প্রকার হেপাটিক সাইজোকনি। ঠিক আছে?
আমাকে কি বলতে পারবা? সিজোফ্রেনিয়া, কেউ নাম শুনছো? সিজোফ্রেনিয়া, জি ভাইয়া। তার স্পেলিংটা কি বলতে পারবা? এনিওয়ান, কে পারো? আমি কেন বলছি এ সাইজুকনি আছে না, এটার মতো নামটা হয়, বলো। SCHIZO। ভাইয়া এরপরে আর মনে নেই। এটা কি? সিজোফ্রেনিয়া, এটার স্পেলিংটা খুবই ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, একটা মানসিক রোগের নাম, যেখানে তোমার ব্রেনের ডোপামিন লেভেলটা ইমব্যালেন্সড হয়ে যাবে, বুঝছো? ডোপামিন লেভেলটা হয়ে যাবে অ্যাবনর্মাল, মানে অনেক বেশি কমে যায় নর্মালি। সবাই কি বুঝতে পারছো? ডোপামিন লেভেলটা অনেক বেশি কমে গেলে তাকে আমরা কি বলি? সিজোফ্রেনিয়া। এবং যেটা আমার আসলে অনেক কম, মানে অনেকে বলে না যে মানুষের যে ভালো লাগা বা এই সকল বিষয় মেনলি ডিসাইড করে ডোপামিন, তাই না? একটা কাজ করলে আমাদের খুশি কেন লাগে, ভালো কেন লাগে? কারণ তখন ব্রেনে হচ্ছে ডোপামিন তৈরি হবে, সিক্রেট হবে। এবং আমার আল্লাহর রাস্তায় ভাই, মানে যে সকল কারণে মানুষ অনেক বেশি খুশি হয়, আমার কোনো রিয়েকশনই আসে না, ভালোই লাগে, আমার আমার কোনো কিছু লাগে না। ঠিক আছে, আচ্ছা, তাহলে প্রি এরিথ্রোসাইটিক সাইজোক একটু মন দিয়ে শোনো। এখন আমরা যা পড়ব প্রত্যেকটা গল্পের মতো, ঠিক আছে? তুমি একটু চিন্তা করবা, কল্পনা করবা, দেখবা পড়াটা অনেক বেশি ইজি হয়ে গেছে। আমি দুইটা পড়া আগেই বলে ফেলি। মশার দেহ থেকে মশার দেহ থেকে মানুষের দেহে ম্যালেরিয়া পরজীবীর কোন দশা প্রবেশ করে বলতো? আমি অনেকবার উচ্চারণ করছি, কোনটা বলতো? স্পোরোজয়েড। স্পোরোজয়েড দশা। ঐশ্বর্য ক্লাসে আছে? ও আচ্ছা, ও মনে হয় জিকে ইংলিশ ব্যাচে। ওকে, তাহলে আমরা কি বললাম? যখন একটা মশা তোমার কামড় দিবে, ঠিক আছে, অবশ্যই মশা বললে ভুল হবে। যখন একটা স্ত্রী মশা বা মশকি তোমাকে কামড় দিবে, এই মশকির লালা গ্রন্থি থেকে তোমার দেহে ম্যালেরিয়া পরজীবীর যে দশাটা আসবে, তার নাম কি? স্পোরোজয়েড দশা। স্পোরোজয়েড। আমরা উল্টা বলে ফেলি, যখন তুমি হচ্ছে ম্যালেরিয়াতে আক্রান্ত এবং তোমাকে একটা সুস্থ মশকি এসে কামড় দিছে, তখন তোমার দেহ থেকে মশকির দেহে বলো কোন দশা যাবে? কোন দশা? গ্যামেটোসাইট। গ্যামেটোসাইট দশা। কোন দশা? গ্যামেটোসাইট দশা। সবাই ক্লিয়ার? এই আমার লেখা কি আগের চেয়ে ভালো হয়ে গেছে না একটু, বলো? আচ্ছা থাক, জোর করে বলা লাগবে না, বুঝছি লেখার আমার সমস্যা নেই। ওকে, তাহলে প্রি এই তো সাইজুকনি প্রথমেই অ্যানোফিলিস মশকির লালা গ্রন্থিতে তোমার অনেকগুলো, প্রায় 3,26,000, কয়টা বলো তো? 3,26,000। 3,26,000টি ম্যালেরিয়া পরজীবী থাকতে পারে কোন দশায় বলো তো? কোন দশায়? স্পোরোজের দশায়। এবং যখন সেই মশকি এসে তোমার কামড় দিবে, মোট যে স্পোরোজয়েট আছে তার প্রায় 10% তোমার দেহে ঢুকতে পারে। কত পার্সেন্ট? প্রায় 10%, বা বলতে পারো 32,600টা, বলা যায় না, তোমার দেহে ঢুকবে। এখন ধরো মশা তোমার কামড় দিছে হাতে, এখন তোমার হাতে কি লিভার আছে? নাই। এই যে স্পোরোজয়েট দশা বা ম্যালেরিয়া পরজীবী, এরা কাজ করবে কোথায়? প্রথমে লিভারে যাবে, তাই না? এখন যে প্রক্রিয়ায় এই স্পোরোজয়েট দশা তোমার লিভারে যাবে, এই প্রক্রিয়ার নাম কি বলতো? প্রক্রিয়ার নাম কি? কেমোটেক্সিস। এখন আমাকে বলো ট্যাক্সিস মানে কি? কি বলতে পারবা? চলন। কোনো উদ্দীপনার প্রতি সাড়া দিয়ে প্রাণীর যে চলন হয়, তাকে আমরা কি বলি? ট্যাক্সিস। এবং কোনো কেমিক্যাল সাবস্টেন্স বা রাসায়নিক পদার্থের প্রতি সাড়া দিয়ে প্রাণীর যে চলন বা মুভমেন্ট, তাকে আমরা কি বলি? কেমোটেক্সিস। যদি এরকম হয় পানির স্রোতের প্রতি সাড়া দিয়ে চলন, তাকে কি বলবো তো? বলো। রিওটেক্সিস। কি বলি? এই আতিকা, জি ভাই, আর্কাইভ ক্লাস করো নাই? করছিলাম, এগুলো মনে থাকে না। একদম পিটাবো বেটা। আমাদের যে 12 নম্বর অধ্যায় প্রাণীবিজ্ঞানের, ওইখান থেকে কোষে 4টা আসছে মেডিকেল পর্যন্ত, এবং বেশিরভাগ কোশ্চেন আসা টপিক কোনটা বলতো? এই ট্যাক্সিস। তাহলে রিও ট্যাক্সিস আপনার কি বলতো? পানির স্রোতের প্রতি সাড়া দিয়ে চলন। যদি বলি থিগমো ট্যাক্সিস, থিগমো মানে কি? স্পর্শ উদ্দীপনার প্রতি সাড়া দিয়ে পানির চলন।
যদি বলি ফোনোট্যাক্সিস অথবা সনোট্যাক্সিস, মানে কি বলতো? শব্দের প্রতি সাড়া দিয়ে পানির চলন। ঠিক আছে, এরকম অনেকগুলো আছে, আমরা ওই অধ্যায়ে পড়াশোনা পড়বো। ঠিক আছে, প্রাণীর আচরণে কিন্তু এই পার্টটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, প্রশ্ন আসার মতো টপিক। আচ্ছা, তাহলে আমাদের হাতে পরজীবী বা মশা কামড় দিল এবং হাত থেকে লিভারে বলতো কোন প্রক্রিয়ায় এই পরজীবীটা যাবে? বলো, কোন প্রক্রিয়ায়? কেমোট্যাক্সিস প্রক্রিয়ায়। ঠিক আছে, গেল, খুব ভালো কথা। কোথায় যাবে? একদম আমাদের লিভারের একটা কোষের ভেতর। লিভারের কোষ, তাকে আমরা কি বলি? কি বলি? হ্যাপাটিক কোষ। দেখো লিখছে প্রথমে কি হবে, স্পোরোজোয়েটের যকৃত কোষে প্রবেশ। এগুলো কি হবে? সঞ্চালনক্ষম হবে এবং এরা মুভ করবে কেমোটেক্সিস প্রক্রিয়ায় এবং এরা হবে একটা মাকু শেপ। কেমন হবে বলো? মাকু শেপ। দ্যাট মিন্স দুই প্রান্ত হবে সোচালো এবং কি মধ্যভাগ পুরু। এই দেখছো এই যে শেপটা, কেমন মনে হয়? দুই প্রান্ত সরু এবং মাঝখানে মোটা না? একে আমরা কি বলি? মাকু আকৃতির। তাহলে স্পোরোজয়েড দশা, তার আকারটা কেমন বলতো? আকারটা কেমন? মাকু। তার ইংলিশ কি বলতো? ইংলিশ কি? স্পিন্ডেল শেপড। দুই প্রান্ত সোচালো, মাঝখানে মোটা। আমাকে বলো, এই মাকু বা স্পিন্ডেল ওয়ার্ডটা আমরা আর কই পড়ছি? এনিওয়ান? স্পিন্ডেল ফাইবার মনে আছে? বা মাকু যন্ত্র, বলো কোথায় পাওয়া যায়? মাইটোসিস, কোষ বিভাজনে। বলো এই স্পিন্ডল যন্ত্র গঠনে হেল্প করে কেডা? কি বলতে পারবা? সেন্ট্রিওল। ঠিক আছে, তার কাজ কি? সকল সূত্রাকার স্ট্রাকচার, ফ্লাজেলা, সিলিয়া, শুক্রাণুর লেস, স্পিন্ডল ফাইবার, মানে তন্তু বা সূত্রাকার সকল জিনিস বানাবে কে? সেন্ট্রিওল। সে মেনলি বাড়ায় না, সে হচ্ছে অ্যাসেম্বল করে। কি বলতো? অ্যাসেম্বল করে। কারণ এই প্রত্যেকটা ফাইবার বলো অথবা তোমার ফ্লাজেলিন বা ফ্লাজেলা, সিলিয়া, এগুলো গঠিত হয় মাইক্রোটিউবিউল দিয়ে। কি দিয়ে বলতো? মাইক্রোটিউবিউল দিয়ে। এবং এই অসংখ্য মাইক্রোটিউবিউলকে অ্যাসেম্বল করে হচ্ছে সেন্ট্রিওল এবং উৎপন্ন করে শুক্রাণুর লেস, ফ্লাজেলা, সিলিয়া অথবা কি স্পিন্ডেল ফাইবার। সবাই ক্লিয়ার? এখন ধরো স্পোরোজোয়েট, মাকু আকৃতির স্পোরোজোয়েট দশা কেমোটেক্সিস প্রক্রিয়ায় তোমার যেখানে মশা কামড়াইছে ওইখান থেকে যকৃতে আসলো। ঠিক আছে, এবং যেহেতু তার দুই প্রান্ত সোচালো, সে খুব সহজে কি বলতো একটা হ্যাপাটোসাইট বা হ্যাপাটিক কোষে প্রবেশ করে যাবে। যখনই সে হ্যাপাটিক কোষে প্রবেশ করবে, শুরু হয়ে যাবে প্রি এরিথ্রোসাইটিক সাইজোকনি। কি শুরু হবে? প্রি এরিথ্রোসাইটিক সাইজোকনি, যেটা এক প্রকার হ্যাপাটিক সাইজোকনি, তাই না? এবং তোমার দেহের যেখানেই মশা কামড়াক না কে, হাতে কামড়াক বা পায়ে কামড়াক, ওইখান থেকে কেমোটেক্সিস প্রক্রিয়ায় স্পোরোজের দশাটা লিভারে আসতে সময় লাগে মাত্র 30 মিনিট। কতক্ষণ লাগে বলো? মাত্র 30 মিনিট। সবাই ক্লিয়ার? এখন মন দিয়ে শুনো, তোমার মশা তোমার কামড়াইছে হচ্ছে পায়ে, এবং পা থেকে স্পোরোজয়েড দশা তোমার লিভারে আসলো কোন প্রক্রিয়ায়? কেমোটেক্সিস প্রক্রিয়ায়। যখন লিভারে আইসা সে হ্যাপাটিক কোষে ঢুকলো, সে অনেক বেশি টায়ার্ড হয়ে গেছে না? এত কষ্ট করে আসছে, এত এত পথ, তাই কি না বলো? সে ক্লান্ত হয়ে গেছে না? তো যখনই সে হ্যাপাটিক কোষে ঢুকবে, তার প্রথম কাজ কি বলতো? প্রথম কাজ কি? খাওয়া দাওয়া করবে। কি করবে? বলো বলো বলো। খাওয়া দাওয়া করবে। এই তোমার মশা তোমার হাতে কামড়াইছে, পায়ে কামড়াইছে, এবং হাত এবং পা থেকে স্পোরোজয়েড দশা তোমার লিভারে আসলো কেমোটেক্সিস প্রক্রিয়ায়। এত দূর থেকে আসতে আসতে তার অনেক ক্ষুধা লাগছে, বুঝছো? এবং যখনই সে হ্যাপাটিক কোষে ঢুকবে, স্পোরোজয়েড দশাটা হ্যাপাটিক কোষে বা যকৃত কোষে ঢোকার পর কাছে বলতো ধুমায় খাওয়া শুরু করবে। কি খাবে? হ্যাপাটিক কোষের উপাদান, সাইটোপ্লাজম, কোষীয় অঙ্গাণু ধুমায় খাবে। ঠিক আছে, এবং এতই বেশি খাওয়া দাওয়া করবে, তার যে স্পিন্ডল শেপটা ছিল, বুঝছো, মাকু আকৃতির শেপ, সে খাইতে খাইতে মোটা হয়ে যাবে। মানে কি হয়ে যাবে? আকৃতি বড় এবং গোলাকার। কি হয়ে যাবে? আকারে বড় এবং গোলাকার। তাহলে স্পোরোজয়েড দশা হ্যাপাটিক কোষে যাওয়ার পর গরুর মতো খাওয়া দাওয়া কইরা আকারে বড় এবং গোলাকার হয়ে গেলে
তাকে আমরা কি বলি? কি বলি? ক্রিপ্টোজয়েট। ঠিক আছে, ক্রিপ্টোজয়েট। সবাই কি বুঝছো? তাহলে এটা কি খুব বেশি কঠিন যে সে কষ্ট করে গেছে কেমোটেক্সিস প্রক্রিয়ায় গিয়ে শিখে হ্যাপাটিক কোষকে খাওয়া শুরু করছে, এবং এতই বেশি খাওয়া দাওয়া করছে সে হুট করে মোটা হয়ে গেছে। তোমরা কেউ হচ্ছে অগি দেখছো? অগি, হ্যাঁ। অগি অ্যান্ড দ্য ককরোচেস। হুম। দেখবা একটা এপিসোডে অগি অনেক বেশি ডায়েট করে, মানে কিচ্ছু খাওয়া দাওয়া করে না, মানে তোমার হচ্ছে শর্করা জাতীয় কোনো খাবার খায় না, কোনো ফ্যাট খায় না, এবং বেশ ভালো ফিট হয়ে গেছে। এবং যখনই সে এরকম ফিট হওয়ার পরে একটা মাত্র পিকলস মুখে নিছে, সে হুট করে মোটা হয়ে গেছে। কে দেখছো এটা এপিসোডটা? দেখছিলা? তাহলে সেম কথা, যখন এই বেটা কষ্ট করে করে তোমার লিভারে যাবে, গিয়ে ধুমায় খাওয়া দাওয়া শুরু করবে, যখনই পেট ভরে খাবে হুট করে কি সে আকারে বড় এবং গোলাকার হয়ে যাবে। দশার নাম কি? ক্রিপ্টোজয়েড। তাহলে স্পোরোজয়েড দশা, খাওয়া দাওয়া করে ভোটকা হয়ে যাবে, তাকে আমরা কি বলি? কি বলি? ক্রিপ্টোজয়েড দশা। এখন যখন সে খাওয়া দাওয়া করে ফেলছে, তার আর ক্ষুধা আছে কোনো? আর ক্ষুধা নাই, এবং সে বড় হয়ে গেছে। এখন যখন একটা বাচ্চা বা একটা মানুষ বড় হয়ে যায়, ঠিক আছে, তার একটা কি বলতো, একটা ইচ্ছা জাগে যে আমি বাপ হব। কি হব? বাপ হব, ঠিক আছে। এই ক্রিপ্টোজের হয়তো খাওয়া দাওয়া করে ফেলছে এবং কি বড় হয়ে গেছে, এখন তার একটা গুপ্ত বাসনা, আমি কি বাবা হব, ঠিক আছে। এবং সে বাবা হওয়ার জন্য কি বলতো, তার নিউক্লিয়াসকে বিভাজিত করে ফেলে। কিন্তু কোষ থাকবে একটাই, একটা কোষের ভেতর ক্রিপ্টোজয়েটে একটা মাত্র নিউক্লিয়াস ছিল। কিন্তু তার যে বাপ হওয়ার সুপ্ত বাসনা, এটাকে প্রকাশ করার জন্য তার নিউক্লিয়াসকে সে কি করবে বলতো, বারবার বিভাজিত করবে। কোন প্রক্রিয়ায়? মাইটোসিস প্রক্রিয়ায়। যার ফলে একটা কোষের মধ্যে অনেকগুলো নিউক্লিয়াস হবে। এই দশার নাম কি বলতো? সেটার নাম কি? সাইজোন। এই যে খাওয়া দাওয়া করে ভোটকা হয়ে গেছে, আকারে বড় হয়ে গেছে, নাম হচ্ছে ক্রিপ্টোজয়েড। এবং খাওয়া দাওয়া করার পর যখন সে বড় হয়ে গেছে, তার বাসনা কি? সে বাবা হবে। কি করবে? তার যে নিউক্লিয়াসটা আছে, এটা বারবার মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হবে, এবং 1000 থেকে 1200টা নিউক্লিয়াস তৈরি হবে। এবং মনে রাখবা, 1000 থেকে 1200টা নিউক্লিয়াস হয় শুধুমাত্র প্রি এরিথ্রোসাইটিক সাইজোকনিতে। মনে থাকবে? মনে থাকবে? প্রি এরিথ্রোসাইটিক। আমরা এখন যা পড়তেছি সব কিন্তু প্রি এরিথ্রোসাইটিক সাইজুক নিয়ে, যা এক প্রকার হেপাটিক সাইজুক নিয়ে, কারণ এখনো আরবিসি ভাঙনটা শুরু হয় নাই। আরবিসি ভাঙন শুরু হওয়ার আগে যে লিভারে কোষটা ভাঙনটা হয়, তাকে আমরা কি বলি? প্রি এরিথ্রোসাইটিক সাইজুক নিয়ে। এবং এই ক্ষেত্রে যে সাইজন দশা হবে, এইখানে নিউক্লিয়াস সংখ্যা অনেক বেশি। কয়টা? 1000 থেকে 1200টা। 1200টা। দশার নাম কি? সাইজোট। এখন দেখো, যখন একটা কোষের মধ্যে এতগুলা নিউক্লিয়াস হয়ে গেছে, এটা ঝামেলার না? যে একটা মাত্র বাবা, সে এতগুলা বাচ্চারা কেমনে পালবে? পালা সম্ভব? বলো। একটা কোষের জন্য, একটা কোষের জন্য 1000 থেকে 1200টা নিউক্লিয়াস বাচ্চাকে পালা সম্ভব? না। সম্ভব না। তখন সে কি করবে? নিজেকে স্যাক্রিফাইস করবে, যে বাবা তোমরা বেঁচে থাকো, আমি নাই হয়ে যাই। এখন সে কি? তার নিজেকে মেরে ফেলবে। তাহলে এই যে তোমার সাইজন দশা আছে না, সাইজন দশা কি হবে? সেই কোষটা ভেঙে যাবে, ভেঙে প্রত্যেকটা নিউক্লিয়াস আলাদা কোষ হয়ে যাবে, প্রত্যেকটা নিউক্লিয়াস আলাদা কোষ হয়ে যাবে। তাকে আমরা কি বলি? কি বলি? ক্রিপ্টোমেরোজয়েট। বুঝছো? কারণ 1000 থেকে 1200টা নিউক্লিয়াস কিন্তু একটা কোষের মধ্যে বাঁচতে পারবে না, কারণ একটা কোষের ক্ষমতা নাই। বুঝছো? তখন কি বাবা মানুষ যেরকম করে আর কি, ঠিক আছে, যে আমি মরে যাই, তোমরা কি এগিয়ে যাও, ঠিক আছে, আমার বংশের বাতি। তখন কি হবে? এই যে একটা কোষ সাইজন, যার মধ্যে 1000 থেকে 1200টা নিউক্লিয়াস আছে, প্রত্যেকটা নিউক্লিয়াস তার বাবার যে সাইটোপ্লাজম, ওইগুলো কি ভাগ করে নিয়ে যাবে, ঠিক আছে, ভাগ করে কি ওরা আলাদা সত্তা বা কোষ হয়ে যাবে। এই দেখো, প্রত্যেকটা সাইজন্টের যেই নিউক্লিয়াস ছিল, ওরা সাইজন কোষের সাইটোপ্লাজমকে ভাগ করে নিবে, ঠিক আছে, মানে বাবার দেহের যে সাইটোপ্লাজম ওইগুলা ভাগ করে নিবে। ভাগ করে কি প্রত্যেকটা নিউক্লিয়াস একটা নতুন কোষ হয়ে যাবে। তাকে আমরা কি বলি? ক্রিপ্টোমেরোজয়েট। এবং আমরা জানি আমাদের লিভারের যেই আণবিক গঠন, লোবিউল বা অ্যাসিনাস, এখানে অসংখ্য ফাঁকা স্থান থাকে, তাই না? অথবা বলছো না যে হ্যাপাটিক লোবিউল, মনে আছে? হ্যাপাটিক লোবিউল,
হেপাটিক লোবিউলে অসংখ্য ফাঁকা স্থান থাকে, তার নাম কি বলতো? নাম কি? সাইনোসাইটিস। সাইনোসাইটিস। সাইনোসয়েড। নাম কি? সাইনোসয়েড। যখন একটা সাইজন থেকে এই নতুন কোষগুলা বের হয়ে আসবে, এগুলা কোথায় গিয়ে থাকবে বলতো? সাইনোসয়েডে। তাহলে তোমার কি মনে হয় এই যে আমরা পাঠটুকু পড়লাম, এটা পড়ার জন্য তোমার রকেট সাইজ জানতে হবে বা খুব বেশি মুখস্থ করা লাগবে? না। কি পড়বা? যে মশা কামড়াইছে, কোনটা গেছে? স্পোরোজয়েড দশা। হাতে কামড়াইছে, যাবে লিভারে, কোন প্রক্রিয়ায়? কেমোটেক্সিস। লিভারে যাওয়ার পর কষ্ট করে আসে, খাওয়া দাওয়া করবে, খাওয়া দাওয়া করে আকারে বড় হয়ে যাবে, গোলাকার হয়ে যাবে। এবং স্পোরোজয়েড আকার কেমন? মাকুশেপ। খাওয়া দাওয়া করে কি হবে? আকারে বড় এবং গোলাকার, তার নাম কি? ক্রিপ্টোজয়েড। এবং সে বড় হয়ে গেছে, তার বাসনা কি? সে বংশবৃদ্ধি করবে। তার নিউক্লিয়াসগুলো বারবার কি হবে? বিভাজিত হবে এবং হবে ১,০০০ থেকে ১২০০ নিউক্লিয়াস যুক্ত একটা কোষ। তার নাম কি? সাইজন। এখন একটা কোষের পক্ষে কিন্তু ১,০০০-১২০০ নিউক্লিয়াসকে ধরে রাখা সম্ভব না। তখন বাবা সাইজন কি বলবে? যে ভাই, আমি আর পারতেছি না তোমার ঠিকতে, তোমরা আমার যে সম্পদ টম্পদ আছে, ইভেন আমার দেহের যে অংশ আছে, আমার যে সাইটোপ্লাজম আছে, তোমরা এগুলো ভাগ করে নিয়ে যাও। তখন কি প্রত্যেকটা নিউক্লিয়াস সাইজন কোষের সাইটোপ্লাজমকে ভাগ করে নিয়ে যাবে এবং ওরা আলাদা কোষ হয়ে যাবে। প্রত্যেকটা নিউক্লিয়াস যখন একটা ইন্ডিভিজুয়াল কোষ হয়ে যায়, তাকে আমরা কি বলি? ক্রিপ্টোমেরোজয়েট। কি বলি? ক্রিপ্টোমেরোজয়েট। সবাই ক্লিয়ার? জি। ওকে। এরপর দেখো, এরপর দেখো, এই যে ক্রিপ্টোমেরোজয়েট হয়ে গেল, এটা কি তোমার, যেহেতু এখন দেখো এই যে এই পুরো ঘটনা যে ঘটছে, এই পুরো ঘটনা ঘটছে একটা হ্যাপাটিক কোষের ভেতর। কোথায় ঘটছে? একটা যকৃত কোষের ভেতর। কারণ স্পোরোজয়েট দশা কোথায় গেছিল? যকৃত কোষের ভেতর। এবং সে কি যকৃত কোষের ভেতরের যে উপাদান, এগুলো খাওয়া দাওয়া করে এই কাজগুলা করছে। এখন যেহেতু একটা কোষ থেকে ১,০০০ থেকে ১২০০টা কোষ হয়ে গেছে, একটা হ্যাপাটিক কোষের ভেতর এতগুলা ক্রিপ্টোমেরোজয়েট থাকা সম্ভব? বলো। না। না। তারপর কি? এরা হ্যাপাটিক কোষকে ফেটে বের হয়ে যাবে। ক্লিয়ার? এই দেখো, আমাদের স্পোরোজোয়েট থেকে যে ক্রিপ্টোমেরোজয়েট হইল, এই চক্রের নাম কি? প্রি এরিথ্রোসাইটিক সাইজোগনি। ক্লিয়ার? এবং এই প্রি এরিথ্রোসাইটিক সাইজোগনি সম্পন্ন হইতে প্রায় ৪ দিন সময় লাগে প্লাজমোডিয়াম ভাইভেক্সের। তাহলে এখন আমার কি হয়ে গেল? ক্রিপ্টোমেরোজয়েট উৎপন্ন হয়ে গেল এবং একটা প্রথম সাইকেলে কি হ্যাপাটিক কোষ ফেটে গেল, মারা গেল। আমরা একটু দেখা পড়ছি যে হ্যাপাটিক কোষ থেকে বের হয়ে আসে, লেখা আছে যে হ্যাপাটিক বা যকৃত কোষের কোষ ঝিল্লি ভেঙে বাইরে বের হয়ে আসবে। এই দেখো চিত্রে বলা আছে না, এই যে হ্যাপাটিক কোষকে ভেঙে বের হয়ে যাবে। ঠিক আছে? এখন দেখো এক্সো এরিথ্রোসাইটিক সাইজোগনি, দ্যাট মিন্স এখনই কি তোমার আরবিসি ভাঙনটা একটু পর শুরু হবে। কেমনে? আমরা মন দিয়ে দেখি। দেখো, এই যে আমাদের প্রি এরিথ্রোসাইটিক সাইজোগনি, এইখানে সর্বশেষ কি উৎপন্ন হয়েছিল বলতো? আচ্ছা, আমরা কি একটু গ্যাপ দিব আমাদের জন্য? জি ভাইয়া। ৫টা বাজে। ঠিক আছে, আমার ১০ মিনিট গ্যাপ দেই, আমরা ৫টা ১০-এ ক্লাসে ব্যাক করব। ঠিক আছে? জি। ওকে, ওকে। ১০ মিনিট ব্রেক, আমরা ৫টা ১০-এ ক্লাসে ব্যাক করব। আল্লাহ হাফিজ।
হ্যালো, তোমরা সবাই আসছো? জি। ওকে, আমরা হচ্ছে বাকি পার্ট শুরু করি, কেমন? তাহলে আমাদের প্রি এরিথ্রোসাইটিক সাইজোকনিতে যে ক্রিপ্টো মেরোজের দশা উৎপন্ন হয়েছিল, এটা কিন্তু নতুন আরেকটা হেপাটিক কোষকে আক্রমণ করবে, এবং যখন এই ক্রিপ্টো মেরোজয়েড আরেকটা কোষকে আক্রমণ করবে, শুরু হয়ে যাবে এক্সো এরিথ্রোসাইটিক সাইজোকনি। এবার আবার সেম কথা, আরেকটা হেপাটিক কোষকে খাবে, আকারে বড় হবে, তারপর সংখ্যা বৃদ্ধি করবে, কি হয়ে যাবে? সাইজন। এবং যখন এই সাইজন দশাটা আরেকটা হেপাটিক কোষকে ফেটে বের হয়ে যাবে, আমার দুইটা সাইজের কি পাবো? কোষ পাবো। তাকে আমরা কি বলি? ক্রিপ্টোমেরোজয়েড। কি বলি? ক্রিপ্টোমেরোজয়েড। প্রথমবার ছিল শুধু কি ক্রিপ্টোমেরোজয়েড, এখন কি মেটা ক্রিপ্টোমেরোজয়েড। ঠিক আছে, সেম দশা। এই যে মেটা ক্রিপ্টোমেরোজয়েড যেগুলো আকারে বড়, তাকে আমরা কি বলি? কি বলি? ম্যাক্রো মেটাক্রিপ্টোমেরোজয়েড। যেগুলো আকারে ছোট, তাকে আমরা বলি মাইক্রো মেটাক্রিপ্টোমেরোজয়েড। তাহলে এই যে মেটাক্রিপ্টোমেরোজয়েড অনেকগুলা কোষযুক্ত একটা হ্যাপাটিক কোষকে ফেটে তার বাইরে বের হয়ে আসবে, এবং এদের আকার যেগুলো বড় হয় তাকে আমরা কি বলি? ম্যাক্রো মেটাক্রিপ্টোমেরোজয়েড। যেগুলো আকার ছোট হবে তাকে আমরা কি বলি? মাইক্রো মেটাক্রিপ্টোমেরোজয়েড। যেগুলো আকারে বড়, দ্যাট মিন্স ম্যাক্রো মেটাক্রিপ্টোমেরোজয়েড, এরা আরেকটা হেপাটিক কোষকে আক্রমণ করবে। কি করবে? নতুন আরেকটা যকৃত কোষকে আক্রমণ করবে এবং বংশবৃদ্ধি করবে, এমনকি এই সাইকেলটা বারবার রিপিট হবে। এবং যেটা আকারে ছোট মাইক্রো মেটাক্রিপ্টোমেরোজয়েড, এটা কি রক্তে চলে আসবে, আকারে ছোট, খুব সহজে কি রক্তে আসতে পারে এবং আরবিসির ভাঙন ঘটাবে। সবাই ক্লিয়ার? এবং এই যে আমাদের এই মাইক্রো এবং মেটাক্রিপ্টো মেরোজের পর্যন্ত হয় যে সময় লাগে, এটা হচ্ছে 7 থেকে 10 দিন। তার মানে কি এখন আমাদের আরবিসির ভাঙনটা শুরু হবে। সবাই ক্লিয়ার? ক্লিয়ার? এখন দেখো, এরিথ্রোসাইটিক সাইজোকনি, এই যে আমাদের প্রথমে মাইক্রো মেটাক্রিপ্টো উৎপন্ন হচ্ছে, দেখো স্পোরোজোয়ের দশা মানুষের দেহে প্রবেশের পর ম্যালেরিয়া পরজীবী রক্তে আত্মপ্রকাশ করতে কোনটা করে আত্মপ্রকাশ? মাইক্রো মেটাক্রিপ্টোমেরোজয়েড। এবং এটা উৎপন্ন হতে 7 থেকে 10 দিন টাইম লাগে, বুঝছো? 7 থেকে 8 দিন লিখছে, সেম কথা, সময় লাগে। একে আমরা কি বলি? প্রি পেটেন্ট কাল, মানে পূর্ব সুপ্তাবস্থা। মানে এখনো তোমার আরবিসিতে যায়ই নাই, আরবিসিতে যাওয়ার আগ পর্যন্ত যে সময় লাগে তার নাম কি? প্রি প্যাটেন্ট কাল। এবং আরবিসিকে ভেঙে জ্বর আসা পর্যন্ত, স্পোরোসয়েড দশা মানবদেহে যাওয়ার পর থেকে জ্বর আসা পর্যন্ত যে সময় লাগে তাকে আমরা কি বলি? পেটেন্ট কাল বা সুপ্তাবস্থা বা সুপ্তাকাল। কথা বলো তো, সুপ্তকাল বলো। সত্যিকার। 12 থেকে 20 দিন, প্লাজমোডিয়াম ভাইভেক্সের। ঠিক আছে। এখন অনেক সময় দেখা যায় স্পোরোজের দশা যকৃত কোষে প্রবেশ করে চুপ করে বসে থাকে। থাকে না যে মন খারাপ করছে, তার মুড খারাপ, সে কি মুড খারাপ করে বসে থাকবে, কোনো খাওয়া দাওয়া করবে না। তার মানে কি সুপ্তাবস্থায় বিরাজ করবে, এবং চাইলে ওরা মাস বা বছর পরেও কি সংক্রমণ ঘটাতে পারে। মানে 1 মাস বা বছরকে এরা কি অনশন করবে, বুঝছো? খাবো না খাবো না, পরে কি মাস খানেক পর খাবে। এক্ষেত্রে কি তার সুপ্তাবস্থা অনেক লেট হবে না? হবে কি না বলো? লেট হবে। এই যে হেপাটিক সাইজোকনিতে যে মাইক্রো মেটাক্রিপ্টো মেরোজ উৎপন্ন হয়েছিল, এই মাইক্রো মেটাক্রিপ্টো মেরোজয়েড বা আকারে ছোট মেটাক্রিপ্টো মেরোজয়েড, এরা রক্তে চলে যাবে এবং কি আরবিসিতে বংশবৃদ্ধি শুরু করবে এবং আরবিসিকে ভাঙবে, এবং আমরা এখন এটা নিয়ে পড়বো। ঠিক আছে। আর আরেকটা বিষয় নিয়ে আমি খুবই মানে ডিস্টার্ব এখন আর কি, সেটা হচ্ছে নেপালের যে ভূমিধস হয়ে, শুনছো? নেপালের ভূমিধস, এ তোমরা শুনো নাই? জি ভাই দেখলাম। নেপালের ভূমিধসে বহুত মানুষ মারা গেছে, মানে একদম চোখের সামনে দাঁড়ায় আছে, ভূমিধস হয়ে একদম ভাসায় নিয়ে গেছে, এবং এটা পুরা খুবই, দেশই তো ধ্বংস হয়ে গেছে এরকম। হ্যাঁ মানে খুবই একটা ডিস্টার্বিং একটা সিন এটা। এবং মানে এরকমই আমার মনে হয় না গত 2-3 দশকে হয়েছে একবারও। আজকে কয় তারিখ বলো তো? 27। আজকে হচ্ছে, আজকে হচ্ছে না এটা সজল? জি ভাই মানে তার হিসাব তো গতকালকের তারিখ হবে, 26 তারিখ। 26? আচ্ছা, তাহলে এই যে এই ডেটটা আছে, যেই তারিখে নেপালে হচ্ছে ভূমিধসটা হয়েছে, আমি একটু বলে রাখি, এটা হচ্ছে ভি 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 আই। ঠিক আছে।
আন্তর্জাতিক পাঠ থেকে যদি 3টা প্রশ্ন আসে তাহলে 2টা বা 3টা আসলে আমার মনে হয় যে এই পার্টটা দেওয়ার চান্স অনেক বেশি। বুঝতে পারছো? তো একটু মন দিয়ে রাখো যে নেপালে যে ভূমিধস হয়েছে এখানে বহুত মানুষ মারা গেছে, এবং যারা মারা গেছে নেটিভ মানুষ তো আছেই, একদম বিল্ডিং বিল্ডিং ভাঙা নিয়ে গেছে, বুঝছো? তাছাড়া অনেক মানুষ কিন্তু ছিল পর্যটক বা ট্যুরিস্ট, বুঝছো? এই পর্যন্ত প্রায় 400+ ট্যুরিস্ট নিখোঁজ আছে, এবং নিখোঁজ মানে হয় মারা গেছে বা মাটিতে চাপে আটকে আছে, বুঝছো? এবং এটা হচ্ছে নেপালের কাঠমান্ডু, তাই না? কাঠমান্ডু যেটা হচ্ছে তোমার প্রধান পর্যটন স্থান। বুঝতে পারছো? খুবই ডিপ্রেসিং আমার জন্য আর কি, কারণ আমি এই সকল মানে ডিজাস্টার বা এইসব দেখলে আমার মানে কয়েকদিন খুব মারাত্মক লেভেলের ট্রমাটিস থাকি আমি, বুঝছো? তাহলে এই ডেটটা একটু মনে রাখবা, ঠিক আছে? নেপালে কি 26 তারিখ ছিল এটা ঘোষণা করছে সজল? ভাই নেপালে কয় তারিখ ছিল জানি না, কিন্তু আমাদের এখানে তো 26 তারিখ। আচ্ছা, তাহলে 26টায় পরে রাখবা, আশা করি এটাই ঠিক আছে। ওকে। এবং যদি মেডিকেলে চলে আসে তাহলে এই পার্টটা তোমাদের মধ্যে কেউ আমাকে মনে করে দিবা, ভাই আপনি তো কাছে বলছিলেন চলে আসছে, ঠিক আছে, কাট করে পুশ করবো। আচ্ছা, এখন দেখো, এখানেও সেম কাজ। যখন একটা মাইক্রো মেটাক্রিপ্টো মেরোজয়েড আরবিসিতে যাবে, হ্যাপাটিক কোষে যেরকম কাজ করছে, এখানে কি সেম কাজ। প্রথমেই আরবিসিতে যাওয়ার পর, হাই হাই, কি হলো এটা? হুম, wait, একটু দাঁড়াও। হ্যাঁ, ঠিক আছে, ওকে। তাহলে কি বললাম? যখন আমাদের একটা মাইক্রো মেটাক্রিপ্টো মেরোজয়েড আরবিসিতে যাবে, তার প্রথম কাজ হবে খাওয়া দাওয়া করা। কারে খাবে? আর আরবিসি বলতো মেন এলিমেন্ট কি বলো? হিমোগ্লোবিন। তো যখন রক্তে যাবে সে রক্তের আরবিসির যে হিমোগ্লোবিন আছে খাওয়া দাওয়া করবে। এখন যখন সে খাওয়া দাওয়া করবে সে বড় হয়ে যাবে না, আকারে বড় এবং গোলাকার হয়ে যাবে, ঠিক আছে? কিন্তু এইখানে যখন সে খাওয়া দাওয়া কইরা আকারে বড় এবং গোলাকার হইছে, তার নাম কি? তার নাম কি? ট্রোফোজয়েট, ঠিক আছে? খাওয়া দাওয়া করে বড় এবং গোলাকার হয়ে গেল, ঠিক আছে? এবং এই দশা খুবই স্বল্পস্থায়ী হয়, কারণ যখন সে এতই বেশি খাওয়া দাওয়া করবে সে কি মাঝখানে পেট ঠাস করে ফেটে যাবে। এটা হচ্ছে বলার জন্য আর কি, তুমি মনে রাখতে পারো। তো এরিথ্রোসাইটিক সাইজোকনিতে যখন খাওয়া দাওয়া করে এখানে বড় এবং গোলাকার হবে বা ট্রোফোজয়েট দশা হবে, তার পেটটা ঠাস করে ফেটে যাবে, যার ফলে কি কেন্দ্রীয় অঞ্চলে একটা ফাঁপা গহ্বর সৃষ্টি হবে, তাই না? একে আমরা কি বলি? সিগনেট রিং। কি বলি? এই যে এরকম হয়ে যাবে, বুঝছো? মাঝখানে একটা গহ্বর হয়ে যাবে, তাকে আমরা কি বলি? সিগনেট রিং। এটা লেখা আছে যে আরবিসির অভ্যন্তরে হিমোগ্লোবিন বা খাদ্য গ্রহণ করে যখন বৃদ্ধি পাবে তখন কি ট্রোফোজয়েটের কেন্দ্রীয় অঞ্চলে গহ্বর তৈরি হয়। এবং এটা মনে রাখার নিয়ম কি? আরবিসিকে খাওয়া দাওয়া কইরা পেট ফেটে গেছে, ঠিক আছে? তখন কি হবে? একটা রিং শেপ স্ট্রাকচার হবে, আংটির মতো, কি বলি আমরা? সিগনেট রিং। সবাই ক্লিয়ার? জি এরপরে কি হবে? বিভিন্ন ক্ষণপথ পাওয়া যাবে। দেখো, অ্যামিবয়েড ট্রফোজয়েড মানে দেখো, অ্যামিবয়েড মানেই হচ্ছে তার কোনো নির্দিষ্ট আকার নাই। কি নাই? নির্দিষ্ট আকারবিহীন। এ আকারটা বলা ভুল হবে, নির্দিষ্ট আকৃতিবিহীন। কারণ আমরা যদিও বাংলা ভাষায় আকার এবং আকৃতি প্রায় সময় একসাথে ইউজ করে ফেলি, কিন্তু দুটা ভিন্ন জিনিস, বুঝছো? এটা কি বলতো? এই যে অ্যামিবয়েড, অ্যামিবা মানে হচ্ছে তার কোনো বলতো নির্দিষ্ট আকৃতি নাই। প্রায় 8 ঘন্টা যখন কি বলতো পরে কি হবে? তার অন্তঃস্থ গহ্বর যে আছে মানে সিগনেট গহ্বর কি অদৃশ্য হয়ে যাবে, কি বিভিন্ন ক্ষণপথ পাওয়া যাবে। এই যে আমাদের ফ্যাগোসাইট কোষগুলা যখন জীবাণুকে বক্ষণ করে তখন কি বিভিন্ন ক্ষণপথ বানায় না, মনে আছে? এবং শেপ কি হবে? অ্যামিবার মতো। তাকে আমরা কি বলি? অ্যামিবয়েট্রোফোজেট। এবং এই দশায় এরা হিমোগ্লোবিনের প্রোটিন পার্টকে খেয়ে বিষাক্ত হেমোজোয়েন উৎপন্ন করবে হেমাটিন থেকে। তাহলে হেমাটিন থেকে বিষাক্ত হেমোজোয়েন উৎপন্ন হয় কোন দশায়? অ্যামিবয়েড ট্রোফোজয়েট দশায়। এবং প্রসেসে হিমোগ্লোবিন খাবে কোন দশায়? ট্রোফোজয়েট দশায়। গ্লোবিন খাবে মানে প্রোটিন পার্ট খাবে কোন দশায়? অ্যামিবয়েড ট্রোফোজয়েট দশায়। এবং এগুলো খাওয়া দাওয়া করার পর কি হবে? ক্ষুদ্র ক্ষুদ্র সাইটোপ্লাজমীয় যে পার্টিকেল ছড়ায় যাবে রক্তে, তাকে আমরা কি বলি? কি বলি? সাফনার্স দানা। এই যে
হিমোগ্লোবিন আরবিসি কে খেয়ে ফেলে তাদের সাইটোপ্লাজমীয় পার্টিকেল গুলো আছে, এগুলো কি রক্তে ছড়ায় যাবে। এই যে সাইটোপ্লাজমীয় পার্টিকেল, তার নাম কি? সাফনার্স দানা। এবং এই সাফনার্স দানা দেখেই বলত ম্যালেরিয়া শনাক্ত করা হয়। এখন সে খাওয়া দাওয়া করলো, আগে হচ্ছে খাইছে হিমোগ্লোবিন, পরে খাইছে পরিপাট। এখন তার কাজ কি? সে বড় হয়ে গেছে না, বংশবৃদ্ধি করবে। কিন্তু এরিথ্রোসাইটিক সাইজোকনিতে যখন সে নিউক্লিয়াসের বিভাজন ঘটায়, তখন কিন্তু মাত্র 12 থেকে 24টা অপত্য নিউক্লিয়াস হবে একটা অ্যামিবয়েড ট্রফোজয়েড থেকে। সবাই ক্লিয়ার? কিন্তু আমাদের হেপাটিক সাইজোকনিতে কয়টা ছিল বলতো? 1000 থেকে 1200। মনে সব থাকবে থেকে এটা? বড় ছিল। তাহলে সাইজন হইলো, এরপরে কি প্রত্যেকটা নিউক্লিয়াস কি আলাদা কোষে কনভার্ট হয়ে যাবে, তাকে আমরা কি বলি? মেরোজোয়েট। এবং এই দশায় তোমার যে কোষগুলো হবে 12 থেকে 24টা কোষ, এখানে বলছে 12 থেকে 18টা, মিলিয়ে প্রত্যেকটা নিউক্লিয়াস একটা কোষ হয়ে যাবে। কোষের নাম কি? মেরোজয়েট। এরা হচ্ছে গোলাপের পাপড়ির ন্যায় 2টা লেয়ারে বিন্যস্ত হয়, তাকে আমরা কি বলি? কি বলি? রোজেট দশা। তাহলে প্রশ্ন কি আসবে? সাফনার্স দানা পাওয়া যায় অ্যামিবয়েড ট্রোফোজোয়েটে, রোজেট দশা পাওয়া যায় মেরোজয়েট দশায়, ঠিক আছে? এরপরে এই যে মেরোজয়েট, এটা এই অবস্থায় থাকতে পারে, অথবা কি চাইলে সে গ্যামেটোসাইটে কনভার্ট হতে পারে। এবং এই যে এই পুরো একটা চক্র, আমরা এই যে বললাম না যে আমাদের আরবিসি কে ভেঙে বিষাক্ত হেমোজয়েনে কনভার্ট হয়ে হচ্ছে অ্যামিবয়েড ট্রোফোজয়েট দশায়, এবং যখন মেরোজয়েট দশায় প্রত্যেকটা অপত্য কোষ আরবিসি কে ভেঙে বের হয়ে আসে, তখনই কি বলতো? জ্বর আসে। বুঝছো? তাহলে এই পুরো এরিথ্রোসাইটিক সাইজোকনি চক্র সম্পন্ন করতে সময় লাগে 48 ঘন্টা। কার? প্লাজমোডিয়াম ভাইভেক্স এবং প্লাজমোডিয়াম ওভালির। আমাকে ক্লাসে কি আসছো? নোভা বলো তো, প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম তার কেমন সময় লাগে? বলো বলো বলো। নোভা, নোভা, তুমি ক্লাসে আসছো না ঘুমাই গেছো? দেখছো কত বড় ফাজিল। লামিয়া বলো। 36 থেকে 48 ঘন্টা। 36 থেকে 48 ঘন্টা। আর প্লাজমোডিয়াম ম্যালেরিয়া 72 ঘন্টা। 72 এই যে ঘন্টা। স্পোরোজোয়েট বা মশা কামড় দেওয়ার পর থেকে লক্ষণ প্রকাশ পাওয়া পর্যন্ত যে সময়কাল, তাকে আমরা কি বলি? সুপ্তাবস্থা বা ইনকিউবেশন পিরিয়ড। এবং প্লাজমোডিয়াম ভাইভেক্সে কত এটা? বলো বলো বলো। 12। বা সবচেয়ে বেশি কোনটাই? প্লাজমোডিয়াম ম্যালেরিয়াতে 18 থেকে 40 দিন। এখন গ্যামেটোসাইট, এই যে এরিথ্রোসাইটিক সাইজোকনির মেরোজয়েট বা ট্রোফোজয়েট অথবা কি বিভিন্ন দশা, এরা কমপ্লিট না হয়ে কি করে বলতো গ্যামেটোসাইটে কনভার্ট হতে পারে, ঠিক আছে? এবং গ্যামেটোসাইট কয় প্রকার? 2 প্রকার। যেটা আকারে ছোট, তাকে আমরা কি বলি? মাইক্রো গ্যামেটোসাইট বা পুং গ্যামেটোসাইট। এটা মেনলি উৎপন্ন করে শুক্রাণু। কি উৎপন্ন করে? শুক্রাণু। এবং এই মাইক্রো গ্যামেটোসাইট বা পুং গ্যামেটোসাইট, তার যে নিউক্লিয়াস, তার কালার হচ্ছে গোলাপি। কালার কি? বলো। গোলাপি। গোলাপি। এবং ম্যাক্রো মানে হচ্ছে আকারে বড়, ম্যাক্রে গ্যামেটোসাইট অপর নাম কি? স্ত্রী গ্যামেটোসাইট, যেটা উৎপন্ন করে ডিম্বাণু। এবং তার যে কালার, এটা হচ্ছে নীল। সবার মনে থাকবে এটা? মনে থাকবে? জি। তাহলে মাইক্রোতে হচ্ছে গোলাপি হচ্ছে নিউক্লিয়াস, এবং ম্যাক্রোতে কি হয় বলতো? ঘর্নিল সাইটোপ্লাজম, খুবই ইম্পর্টেন্ট। এবং এই যে ম্যাচিউর গ্যামেটোসাইট উৎপন্ন হতে প্রায় 96 ঘন্টা বা 4 দিন সময় লাগে। কদিন লাগে? 4 দিন বা 96 ঘন্টা। আমাকে বলো তো, আমরা এই 4 দিন আর কই পড়ে আসছি? বলো। প্রি এরিথ্রোসাইটিক সাইজোগনি সম্পন্ন হইতে কদিন লাগে? কদিন লাগে? চার 4 দিন। দিন ঠিক আছে। ইভেন গ্যামেটোসাইট ম্যাচিউর উৎপন্ন হতে কতদিন লাগে? 4 দিন লাগে বা 96 ঘন্টা। এখন দুইটা ইনফো একবারই বলি, মন দিয়ে শুনো। আমাদের মানব দেহে কিন্তু গ্যামেটোসাইটের পর আর কোনো দশা হয় না। আমাদের মানব দেহের অভ্যন্তরে যে অযৌন জনন বা সাইজোগনি হয়েছে, ওটা শেষ। সবাই ক্লিয়ার? এবং মানবদেহে সাইজোগনি সম্পন্ন হওয়ার সর্বশেষ দশার নাম কি বলতো? মাইক্রো বা ম্যাক্রো গ্যামেটোসাইট, তাই না? গ্যামেটোসাইট দশা। মনে রাখবা,
এই গ্যামেটোসাইট দশা কিন্তু রক্তে ঘোরাফেরা করে, বুঝছো? রক্তে ঘোরাফেরা করে, এবং এই দশা মানুষের রক্তে মাত্র 7 দিন বাঁচতে পারে। যদি 7 দিনের মধ্যে তোমার কোনো মশা এসে কামড়ায়, মানে মশকি এসে কামড়ায়, তাহলে কি হবে? ওইটা ছড়ায় যাবে। যদি না কামড়ায় তাহলে ছড়াবে না। কি হবে? এটা এমনিই নষ্ট হয়ে যাবে। আরেকটা কথা হচ্ছে, মশকির দেহের অভ্যন্তরে সর্বশেষ দশার নাম কি? বলো, বলো। জয়। স্পোরোজয়েট। স্পোরোজয়েট। এবং এটা মশকির লালা হইতে প্রায় 2 মাস বাঁচতে পারে। তাহলে দুইটার ডিফারেন্স সবার ক্লিয়ার? মানবদেহের অভ্যন্তরে সর্বশেষ দশা গ্যামেটোসাইট, রক্তে বাঁচে 7 দিন, এবং মশকির অভ্যন্তরে সর্বশেষ দশা হচ্ছে স্পোরোজয়েট, থায় কোথায়? লালা গ্রন্থিতে প্রায় 2 মাস। ক্লিয়ার? এখন বলো, হেপাটিক সাইজোকনিতে কোনো জ্বর আসে? না। কোথায় আসে? এরিথ্রোসাইটিক সাইজোকনিতে। এই ভংসং পার্থক্য আমরা সব পড়ে ফেলছি, এখন শুধু সামারি করা আছে। ঠিক আছে, মন দিয়ে পড়বা। সুপ্তাবস্থা বলতে আমরা কি বুঝি? মশা কামড় দেওয়ার পর থেকে, মানে পরজীবী বা স্পোরোজয়েট দশা দেহে প্রবেশ করার পর থেকে তোমার জ্বর আসা পর্যন্ত। লক্ষণ মানে কি বলতো? জ্বর আসা, তাই না? জ্বর আসা পর্যন্ত। আমাকে বলো, ম্যালেরিয়া যে সংক্রমণ বা ম্যালেরিয়া জ্বর বা ম্যালেরিয়ার রোগ, এখানে 3টা পর্যায় আছে না? ও জ্বর আসে কোন পর্যায়ে বলতো? বলছিলাম একটু আগে, মাধ্যমিক পর্যায়ে। মাধ্যমিক পর্যায়ে। একই সাথে ডেঙ্গু জ্বর, বলো তার দশা কয়টা বা ধাপ কয়টা? 3টা। 3টা। কি কি বলো, আমরা পড়ে আসছি। বলো 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 বলো। একটা হেমোরেজিক। হচ্ছে, প্রথমে কি সাধারণ ডেঙ্গু জ্বর, তারপর কি হেমোরেজিক। হেমোরেজিক ডেঙ্গু জ্বর, তারপর কি ডেঙ্গু শক সিনড্রোম। মনে আছে? মনে আছে? জি। বলো। হুম। এই যে এখানে প্রত্যেক এই 4টা ম্যালেরিয়া পরজীবী আছে না, ওর সুক্তিকাল সবগুলাই লাগবে। ফ্যালসিপেরাম 8 থেকে 15, ভাইবেক্স হচ্ছে 12 থেকে 20 দিন, ওভালি হচ্ছে 11 থেকে 16 দিন, ম্যালেরিয়া হচ্ছে 18 থেকে 40 দিন। এখন ধরো তোমার মানব দেহে পুরো চক্র সম্পন্ন হয়ে গেল। পুরো চক্র সম্পন্ন হওয়ার পর মানব দেহের রক্তে এই গ্যামেটোসাইট দশা ঘোরাফেরা করতেছে। এখন যখন তোমার একটা অ্যানোফিলিস মশকি আইসা কামড় দিবে, তখন কি হবে? রক্ত খাবে না, এই গ্যামেটোসাইট দশা সেই মশকই খেয়ে ফেলবে। কই খাবে? খায় কই যাবে বলতো? তা ক্রপে যাবে না? কই যাবে? মশকের ক্রপে ক্রপ। যাবে। আমরা এটাই পড়বো। এখন দেখো, এই যে মশকের দেহের জীবনচক্র, তাকে আমরা 2 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে গ্যামেটোগ্নি, আরেকটা কি স্পোরোগ্নি। তোমরা অনেকেই স্পোরোগ্নি এবং সাইজোগ্নিকে প্যাচ লাগায় ফেলো, কারণ স্পোরোগ্নি মানেও কিন্তু কি অযৌন জনন মিন করে। কারণ আমাকে বলতো, অযৌন জনন তার একক কি? বলো। এ, অযৌন জনন তার একক কি? আতিকা, ভুলে গেছো? ভুলে গেছি। কি রে ভাই, এরকম হলে কেমনে? তাহলে অযৌন জনন তার একক কি? স্পোর বা রেণু। আমরা গত ক্লাসে না বললাম ব্যাকটেরিয়া পার্টে যে ব্যাকটেরিয়া 2 প্রকার স্পোর পাওয়া যায়। একটা হচ্ছে গনিডিয়া বা গনিডিও স্পোর, আরেকটা হচ্ছে এন্ডোস্পোর বা অন্তরেণু। আতিকা, জি। সব খাই ফেলছো একদিনেই? একদিনও হয় না এখনো। আচ্ছা, তাহলে গ্যামেটোগনি এটা মেনলি ঘটে ক্রপের ভেতর। কোথায় ঘটে? বলো বলো বলো, কোথায় ঘটে? ক্রপের ক্রপের। ভেতর। এবং এই যে স্পোরগ্নি, এটা ঘটে ক্রপের বহিঃপ্রাচীরে। কোথায়? বলো বলো, ক্রপের ক্রপের। বহিঃপ্রাচীরে। তাহলে গ্যামেটোগনি বা ক্রপের ভেতর কি ঘটে আমরা তাই নিয়ে পড়াশোনা করব। গ্যামেটোগনি ঘটে ক্রপের ভেতর। মশা তোমার রক্ত খাইলো, তোমার রক্তে ছিল গ্যামেটোসাইট দশা, এবং খাওয়া যাবে এটা? ক্রপে যাবে না? ক্রপে যাবে। এবং গ্যামেটোসাইট তার কাজ হচ্ছে গ্যামেট উৎপন্ন করা। গ্যামেট 2 প্রকার, মাইক্রো গ্যামেটোসাইট যেই প্রক্রিয়ায় পুং গ্যামেট বা শুক্রাণু উৎপন্ন করে তার নাম হচ্ছে স্পারমাটোজেনেসিস, এবং ম্যাক্রো গ্যামেটোসাইট যেই প্রক্রিয়ায় স্ত্রী গ্যামেট বা ডিম্বাণু উৎপন্ন করে তার নাম কি? ওজেনেসিস। দেখো, মাইক্রো গ্যামেটোসাইট থেকে মাইক্রো গ্যামেট বা শুক্রাণু উৎপন্ন হওয়ার যে প্রক্রিয়া, এটাই কি? স্পারমাটোজেনেসিস। ঠিক আছে, এইখানের ধাপগুলা খুব একটা ইম্পর্টেন্ট না। কি হবে? মাইক্রোগ্যামিটোসাইট,
তার যে হ্যাপ্লয়েড নিউক্লিয়াস আছে এটা মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হবে এবং অনেকগুলো কি জীবাণু কয়েকটা কোণাভিষ্ট হবে এবং এখানে কি প্রত্যেকটা নিউক্লিয়াস একটা করে কোণায় যাবে, সাইটোপ্লাজম গ্যাদার করবে এবং কি আলাদা কোষ হয়ে যাবে, ঠিক আছে? এবং যখন এই মাইক্রো গ্যামেটগুলো উৎপন্ন হবে প্রত্যেকটা শুক্রাণু বা মাইক্রো গ্যামেটে কি পাওয়া যায় বলতো? কি পাওয়া যায়? ফ্লাজেলা পাওয়া যায়। কারণ এই যে ফ্লাজেলা তার কাজ কি বলতো? তার কাজ কি? চলনে হেল্প করা। তাহলে যখন তোমার এই শুক্রাণুতে বা মাইক্রোগ্যামিটে ফ্লাজেলা যুক্ত হবে, এই ফ্লাজেলা যুক্ত হওয়ার যে বিশেষ প্রসেস তাকে আমরা কি বলি? কি বলি? এক্স ফ্লাজেলেশন। কোথায় ঘটে বলতো? গ্যামেট অগ্নি দশায়, দ্যাট মিন্স ক্রপের ভেতর। কোথায় ঘটে? বলো বলো, সবাই ক্লিয়ার? এরপর দেখো আমাদের মাইক্রোগ্যামেট গুলো কি হবে যখন তোমার ওদের এক্স ফ্লাজেলেশন হবে, দ্যাট মিন্স এই প্রক্রিয়ায় ওদের কি ফ্লাজেলা উৎপন্ন হয়ে যাবে, ওরা কি কি হয়ে যাবে? সচল হয়ে যাবে এবং কি সাঁতার কেটে কই যাবে? ডিম্বাণুর কাছে, ঠিক আছে? এরপর উজেনেসিস, যে প্রক্রিয়ায় ম্যাক্রোগ্যামেটোসাইট থেকে ম্যাক্রোগ্যামিট বা ডিম্বাণু উৎপন্ন হয় তার নাম কি? উজেনেসিস। এবং এইখানে যখন অনেকগুলো হ্যাপ্লয়েড নিউক্লিয়াস হবে একটা মাত্র ম্যাচিউর ডিম্বাণু হবে, বাকি যেগুলো আছে তার নাম কি বলতো? পোলার বডি, তা নষ্ট হয়ে যাবে। মানুষেও সেম, উদ্ভিদেও সেম, কারো মনে আছে? তারা ক্লাস করছো হালকা পাতলা। এবং এই যে ম্যাক্রোগ্যামিট বা ডিম্বাণু এর এক প্রান্ত কিছুটা উঁচু হয়ে যাবে, তাকে আমরা কি বলি? নিষেক শঙ্কু বা অভ্যর্থনা শঙ্কু। এখানে কি অভ্যর্থনা জানাবে কাকে বলতো? কাকে? শুক্রাণু। শুক্রাণু বা পুংগ্যামিটকে, ঠিক আছে? তাহলে আমরা আরেকটা ইনফো পড়ে ফেলতে পারি, সেটা হচ্ছে উম, উম, পরাগ। আচ্ছা, এটা টার্ম ছিল মনে হয়, ভুলে গেছি আমি এটা। কি ছিল এটা? যৌন উদ্ভিদ প্রজননে পরাগ 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 রেণুথলি। আচ্ছা, আমার নামটা ভুলে গেছি আমি, ঠিক আছে? তাহলে এখানে দুইটা ইনফো ইম্পর্টেন্ট। একটা হচ্ছে এক্স ফ্লাজেলেশন কখন ঘটে? স্পারমাটোজেনেসিস টাইমে, যে প্রক্রিয়ায় ফ্লাজেলা যুক্ত হবে, উৎপন্ন হবে। আরেকটা হচ্ছে অভ্যর্থনা শঙ্কু বা নিষেক শঙ্কু। কোথায় পাওয়া যায়? ম্যাক্রোগ্যামিটে বা ডিম্বাণুতে। এখন যখন তোমার এই যে সাঁতার কেটে, যেহেতু ফ্লাজেলা আছে, শুক্রাণু সাঁতার কেটে ডিম্বাণুর নিষেক শঙ্কুতে যাবে, নিষেক হবে। একটা ডিম্বাণু এবং শুক্রাণু নিষিক্ত হয়ে কি উৎপন্ন হয়? জাইগোট হবে না? এই জাইগোটটা আবার কোথায় পাওয়া যায়? এটাও ক্রপের ভেতর, মানে গ্যামেট অগ্নির পার্ট। আমাকে বলো, জাইগোট হচ্ছে আকারে বড় এবং গোলাকার। ধরো এটা হচ্ছে ক্রপ, ঠিক আছে? এইখানে আকারে বড় এবং গোলাকার জাইগোট আছে, জাইগোট। এটা কি ক্রপের এই প্রাচীরকে ভেদ করে বাইরে আসতে পারবে? না। বলো, আসতে পারবে না। যেহেতু তার বাইরে যাওয়া লাগবে, কারণ ক্রপে থাকলে তাকে ধাক্কায় ধাক্কায় নিয়ে যাবে হচ্ছে গিজার্ড, পরে হচ্ছে মেসেন্টার, হচ্ছে পরিপাক হয়ে যাবে, যেটা ভালো না। এবং নিজেকে বাঁচানোর জন্য এখন কি ব্যায়াম করা শুরু করবে, ঠিক আছে? ব্যায়াম করে সেটা ভোটকা লড়তে পারে না, বুঝছো? এমনকি সে ব্যায়াম করবে, ব্যায়াম করে সে আবার এরকম শেপ হয়ে যাবে কীটের মতো। কিসের মতো? কীটের মতো। জাইগোট দশা ক্রপের ভেতর থেকে বাইরে আসার জন্য ব্যায়াম ট্যায়াম কইরা যে কীটের মতো একটা দশা উৎপন্ন করে তার নাম কি? কিনেট। ওকিনেট। এবং এই দশা কি হবে? খুবই মাসেল ফুল, বুঝছো? খুবই আহ, কি বলি, হেলদি বলতে পারো, বা খুব সুন্দর, ঠিক আছে? কেন? কারণ এই যে কীটের মতো দশা, এটা হচ্ছে ক্রপের প্রাচীরকে ভেদ করে ক্রপের বহি প্রাচীরে আসবে। তাহলে আমাদের গ্যামেটোকনির দশা শেষ হয়ে গেছে না? কি দিয়ে বলো তো? কি দিয়ে? আমাদের উকিনেট দিয়ে, ঠিক আছে? সবাই ক্লিয়ার? এটা হচ্ছে ক্রপ, মানে একটা পরিপাক নালীর পার্ট। এইখান থেকে এই যে কীটের মতো উকিনেট দশা বাইরে চলে আসলো। ক্লিয়ার? আসলো। এখন শুরু হবে কি? স্পোরকনি। এখন কি শুরু হবে বলো তো? বলো 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 বলো, কি শুরু হবে? স্পোরকনি। এতক্ষণ হয়েছে গ্যামেটোকনি, ক্রপ থেকে বাইরে বের হয়ে আসছে, শুরু হবে স্পোরকনি। এখন একটা যদি বাহ্যিক জীবাণু বা প্যাথোজেন ক্রপের
বহিঃপ্রাচীরে আইসা বইসা থাকে, তার দেহের যে ইমিউনিটি, তারা কি চুপ করে থাকবে? বলো। না। ক্রপের যে, এটা মানব দেহ হয়, তুমি দেখবা যে মানব দেহে কোনো ছোট আকারের প্যাথোজেন ঢুকে, ওইটা হচ্ছে ফ্যাগোসাইটোসিস হয়ে নষ্ট হয়ে যাবে। কিন্তু সেটা যদি আকারে বড় হয়, তখন তার আশেপাশে একটা কোষের আবরণ তৈরি হয়ে যাবে, যাতে এই জীবাণু রক্তে ছড়াইতে না পারে। যখন একটা বড় আকারের প্যাথোজেনের বাইরে একটা আবরণী কোষের আবরণ থাকে, বলো তাকে আমরা কি বলি? কি বলি? সিস্ট। যখন উকিনের দশা বাইরে আসছে, তার বাইরে তোমার যে মশার ইমিউনিটি একটা প্রতিরক্ষা আবরণ দিয়ে ঢেকে দিবে, যাতে এটা সারা দেহে ছড়াইতে না পারে। এবং যখন একটা প্যাথোজেনের বাইরে একটা মেমব্রেনাস বা এপিথেলিয়াল কোষের আবরণ থাকে, তাকে আমরা কি বলি? সিস্ট। উকিনের দশা যখন সিস্টে কনভার্ট হবে, তাকে আমরা কি বলি? বলো। ওসিস্ট। উসিস্ট। কোথায় পাওয়া যায়? ক্রপের বহিঃপ্রাচীরে, মানে প্রাচীরের বাইরে, তাই না? আর আমাকে বলো তো, ক্রপের বহিঃপ্রাচীরে এরকম উসিস্ট দশা হয়ে থাকে? বলো। 50 থেকে 500টা উসিস্ট থাকতে পারে। দেখো, এই যে সিস্ট আকার মানে কি, সিস্ট আবরণ দিয়ে থেকে যাবে কোথায়? ক্রপের বহিঃপ্রাচীরের ঠিক নিচে। একে আমরা কি বলি? উসিস্ট। এবং ক্রপের বহিঃপ্রাচীরে প্রায় 50 থেকে 500টা উসিস্ট পাওয়া যায়, এবং এই উসিস্ট তৈরি হতে প্রায় 10 থেকে 20 দিন টাইম লাগে, দেখতে স্পঞ্জের মতো। ঠিক আছে? এবং আমরা আগেই বলছি, এই উসিস্ট যখন এখান থেকে বের হয়ে লালা গ্রন্থিতে যাবে, তাকে আমরা কি বলি? স্পোরোজয়েট। স্পোরোজয়েট উৎপন্ন হওয়ার যে প্রসেস মশকির ক্রপের বহিঃপ্রাচীরে হয়, তাকে আমরা কি বলি? স্পোরোগনি। তো এত প্যাঁচ খাওয়ার প্রয়োজন নাই। ক্রপের বহিঃপ্রাচীরে যে 50 থেকে 500টা উসিস থাকে, এরা এমনি কিন্তু হ্যাপ্লয়েড, তাই না? ও, এখন তো ডিপ্লয়েড। এখন কি বলতো? ডিপ্লয়েড না? কারণ নিষেক হওয়ার পরে কি জাইগোট, পরে হচ্ছে ক্রিয়ার পরে হচ্ছে উসিস ডিপ্লয়েড। এরা হচ্ছে মাইটোসিস প্রক্রিয়ায় বারবার বিভাজিত হয়ে কি উৎপন্ন হবে? কি উৎপন্ন হবে? স্পোরোজয়েট। এবং আমরা আগেই বলছিলাম, এই স্পোরোজয়েট দশা কই থাকে বেশিরভাগ টাইম? বলতো লালা গ্রন্থিতে। একটা উসিস্টে প্রায় 10,000 স্পোরোজয়েট থাকতে পারে, অ্যাপ্রক্সিমেটলি, কম বেশি হয়। এবং টোটাল যেই 50 থেকে 500টা উসিস থাকে, এখান থেকে প্রায় 3,26,000 স্পোরোজয়েট লালা গ্রন্থিতে অবস্থান করে। কয়টা? লালা গ্রন্থিতে, আমরা আগেই বলছিলাম। এবং একবার মশা কামড়াইলে কি হয় বলতো? প্রায় 10%। 10% স্পোরোজয়েট কি হবে? মানুষের রক্তে চলে যাবে। এবং দেখো তো, আমাদের পুরো সাইকেল সম্পন্ন হয়ে গেছে না? হয়েছে কি না? জি। বলো। তাহলে এইখানে আমার আর কিছু পড়ার প্রয়োজন নাই। আমাদের এই যে যৌনক্রম, মানে আমাদের যৌন জনন দশা বা গ্যামেটোগনি এবং কি স্পোরোগনি, এটা যে ঘটছে ম্যালেরিয়া পরজীবী মানব দেহে, এটা এখানে আলাদা ভাগ করে বলছে, আর কিছুই না। কি বলছি বুঝছো? ম্যালেরিয়া সংক্রমণ আমরা আগেই বলছি যে অ্যানোফিলিস মশকি অনেকগুলো আছে, কিন্তু ম্যালেরিয়া রোগের বিস্তার ঘটায় 7টা প্রজাতি। কয়টা? 7টা। ঠিক আছে? অ্যানোফিলিস মশকি, প্লাসমোডিয়াম ভাইবেক্স। আমরা জানি এই যে গ্যামেটোসাইট গুলা মানুষের রক্তে কদিন থাকে? বলো। 7 দিন বাঁচতে পারে। তবে প্লাসমোডিয়াম ফ্যালসিপারাম একটু খারাপ, বুঝছো? এটা প্রায় 30 থেকে 60 দিন, এমনকি 120 দিন বাঁচতে পারে। এই 120 দিন দিয়ে কারো কোনো ইনফো মনে পড়ে? আরবিসির আরবিসি। আরবিসির কি আইস। আয়ু আইচ। কয়দিন? 120 দিন। ঠিক আছে? এখানে বংশ কিছু লাগবে না। এবং আমরা যে বললাম আমাদের আরবিসি কে ভাঙে, আমরা আগেই পড়ছি লাইসোলেসিথিন কই থেকে আসে? প্লিহা থেকে। এবং হিমোলাইসিন কি আমাদের ম্যালেরিয়া পরজীবী থেকে উৎপন্ন একটা অ্যান্টিবডি, তাই না? যা আরবিসি ভাঙবে। আমরা আগে পড়ছি না এটা? বলো বলো বলো। যেহেতু আরবিসি ভাঙবে, তাহলে কি হবে? রক্ত শূন্যতা, ম্যালেরিয়া প্রতিকার এবং প্রতিরোধ। আহ, তোমরা হয়তো একটা কথা বারবার শুনে আসছো, যে প্রিভেনশন ইজ বেটার দেন কিউর। কেউ শুনছো? জি। বলো প্রিভেনশন এর বাংলা কি?
প্রতিরোধ, আর কিউর মানে কি প্রতিকার। রোগ হওয়ার আগেই আমরা যেই সেফটি মেজারমেন্ট নেই বা মেজার নেই এগুলো কি প্রিভেনশন। আর রোগ হওয়ার পরে আমরা কি করি প্রতিকার বা কিউর। তাহলে এই রোগ কমাইতে সবচেয়ে ভালো হচ্ছে প্রতিরোধ, মানে কি রোগ হওয়ার আগেই কাজ করা। এবং তোমরা অনেকেই শুনছো যে যারা ট্রাভেলে যায়, দূরবর্তী পাহাড়ে বা দূরে কোথাও ট্রাভেলে যায়, ওরা কিন্তু তোমার ক্লোরোকুইনিন নিয়ে যায়। জানো এটা ক্লোরোকুইনিন, এটা হচ্ছে নিয়ে যাবে, পুশ করে যাবে, ঠিক আছে? কেন বলতো? আর ম্যালেরিয়ার যে প্যাথোজেনিক যেই জীবাণুগুলা বা মশা, এগুলো কিন্তু বেশি পাহাড়ি অঞ্চলে পাওয়া যায়। কি শুনছো এটা? জি আচ্ছা, তাহলে মশকি মারা লাগবে, লার্ভা এবং পিউপা ধ্বংস করতে হবে, এইসব ধ্বংস করে ফেলবা, আমাদের তো করার প্রয়োজন নাই। ঠিক আছে? ফগিং মেশিন তোমরা দেখবা যে ঢাকা শহরে বা ঢাকায় কিন্তু ধোঁয়া দেওয়া হয় মশা মারার জন্য, এটা দেওয়া হয় না? সিটি কর্পোরেশন থেকে ধোঁয়া দেওয়া হয়। সেই ধোঁয়ায় কি থাকে? সালফার ডাইঅক্সাইড, যা মশাকে মেরে ফেলে। ঠিক আছে? তবে মশা থেকে যে প্রতিকার হওয়ার জন্য যে আমরা ভ্যাকসিন বা ওষুধ ইউজ করি তার নাম কি বলতো? ক্লোরোকুইনিন বা ক্লোরোকুইন। কিন্তু বর্তমানে বেশিরভাগ জীবাণু কি থাকে বলতো? বেশিরভাগ যেই ম্যালেরিয়া পরজীবী আছে অথবা তোমার মশকি, ওরা কিন্তু এই ক্লোরোকুইন দিয়ে মারা যায় না। ম্যালেরিয়া পরজীবী কিন্তু এটা দিয়ে এখন মারা যায় না। এখন লেখা আছে যে ক্লোরোকুইন রেজিস্ট্যান্ট হয়ে গেছে বাংলাদেশে ম্যালেরিয়া জীবাণু, এবং আর্টিমেসিন এটাও কি আর কাজ করে না প্লাজমোডিয়াম ফ্যালসিপারামে। এটাকে আমরা বলতো আমরা হচ্ছে কম্বাইন্ড থেরাপি ইউজ করি। কি বলতো? কম্বাইন্ড থেরাপি ইউজ করি, মানে দুইটা ওষুধ একবার ইউজ করি। ঠিক আছে? এবং এর নাম হচ্ছে অ্যাসিটি। বলো অ্যাসিটি ফুল ফর্ম কি, কেউ বলতে পারবা? অ্যাসিটি ফুল হচ্ছে আরটি মেথার কম্বিনেশন থেরাপি। সবাই ক্লিয়ার? সবাই ক্লিয়ার? জি এবং তার যে টিকা তার নাম হচ্ছে মস্কোয়াইরিক্স বা আরটিএসএস। মস্কোয়াইরিক্স বা আরটিএসএস টিকা। আমাদের এই অধ্যায় শেষ। এবং এই অধ্যায় পড়তে গিয়ে তোমরা অনেক বেশি প্যারা খাইছো আমি জানি, কারণ মুখস্থ ইনফো এত বেশি জীবন ধ্বংস হয়ে যাবে। ঠিক আছে? আর ব্যাকটেরিয়া পার্ট কে কে পড়ে ফেলছো? মানে কার ভালো করে পড়া হয়ে গেছে? আতিকা পড়া হয়েছে? উদাহরণে একটু প্রবলেম আছে, তবে এমনি পড়ছি। আজকে রাত্রের মধ্যে আমরা হচ্ছে ম্যালেরিয়া এবং এই যে ব্যাকটেরিয়া তার এক্সাম এবং ক্লাসিং দিয়ে দিব, অবশ্যই ক্লাস করে ফেলবা, বলে এক্সাম দিয়ে ফেলবা। ঠিক আছে? ক্লাসও করছই, মনে থাকবে। জি একটা কোশ্চেন সলভ করি, বলো কোন রোগটি ভাইরাস দিয়ে হয়? ইনফ্লুয়েঞ্জা। ইনফ্লুয়েঞ্জা। ঠিক আছে? H1N1 বা সোয়াইন ফ্লু ভাইরাস দিয়ে। হুপিং কাশি কি দিয়ে হবে? ব্যাকটেরিয়া দিয়ে। তার নাম কি বলো তো? হুপিং কাশির ইংলিশ কি? পার্টুসিস, তাই না? এবার টাইফয়েড হবে কি ব্যাকটেরিয়া দিয়ে? কি দিয়ে? এই যে আমাদের সালমোনেলা। সালমোনেলা টাইফি। নিউমোনিয়া কি দিয়ে হবে? ডিপ্লোকক্কাস নিউমোনিয়া অথবা স্ট্রেপ্টোকক্কাস নিউমোনিয়া। ঠিক আছে? এই বহুপদী প্রয়োজন নাই। ওকে, তাহলে এই অধ্যায়টা তোমরা, আমি আরেকটা কাজ করবো বুঝছো, তোমাদের আরেকটা হচ্ছে আলাদা এক্সাম সেগমেন্ট বানাবো, যেখানে একটা অধ্যায়ের উপর মানে ফুল অধ্যায় আছে না, তার উপর একটা এক্সাম থাকবে। এটা মনে হয় ভালো হয়, কি বলো? জি ভাই, হ্যাঁ জিনিসটা খুব দরকার। এটা খুব দরকার না? ওকে। আর আমি ভাই একটা এইবারই ভাই, প্রশ্ন ছিল, হ্যাঁ বলো। ভাই ফুসফুসের সংক্রমণে হচ্ছে নিউমোনিয়া আর ক্লোরোসিস দুটোর ভিতরে পার্থক্য। নিউমোনিয়া এবং প্লিউরোসি এর পার্থক্য? আচ্ছা, আমি একটু লিখেই বলি। নিউমোনিয়া, নিউমো মানে বাতাস, নিউমো মানে কি বলো? বাতাস। বাতাস কই থেকে বলো তো? কই থাকে? ফুসফুসে। তো ফুসফুসের যে সংক্রমণ, তাকে আমরা কি বলি? নিউমোনিয়া। নিউমোনিয়া। এবং ফুসফুসকে প্রোটেক্ট করতে তার বাইরে একটা আবরণ থাকে, তার নাম কি বলতো? প্লিউরা নামক আবরণ। এই প্লিউরা নামক আবরণ যখন কি হয়, ইনফ্লেমেশন হয় বা সংক্রমণ হয়, তাকে আমরা কি বলি?
কি বলি? প্লিউরিসি। বুঝতে পারছো সচল, বুঝতে পারছো? কি ভাই, মানে আবরণ উল্লেখ থাকলে এটা ফুসফুসের প্লিউরিসিস যে হবে। আবরণ তার নামই হচ্ছে প্লিউরা হ্যাঁ। বা প্লুরা। তো প্লিউরা বা প্লুরা আবরণে যখন সংক্রমণ হয় এটা হচ্ছে প্লিউরিসি। যদি ফুসফুসের যে কোর পার্ট ওইখানে কি হবে? নিউমোনিয়া। বুঝিস? সজল, আরো কোনো কোশ্চেন আছে? না, আর কোনো কোশ্চেন নাই? আতিকা? নাই। শিওর? জি। এই ক্লাসটা তো আমরা আগে করছিলাম না? করছিলাম তাই না আতিকা? হ্যাঁ, ওইদিন আমি ছিলাম না। আর কে ক্লাস করছিলা? করছি। তাহলে তো ক্লাসটা ইজি হয়েছে। তোমাদের কোশ্চেন নাই আর একটা বাজে দিকও আছে, বুঝছো? আমরা একটু কাছে পড়লাম ম্যালেরিয়ার যে ভ্যাকসিন তার নাম কি বলতো? আরটিএসএস। অথবা কি মস্কোয়াইরিক্স, তাই না? তোমাকে জিজ্ঞেস করছো ভাইয়া আরটিএস ফুল ফর্ম কি? বলো। আরটিএসএস এর ফুল ফর্ম হচ্ছে র্যাপিড থেরাপিউটিক স্ক্রিনিং এন্ড সার্ভিলেন্স। কি বললাম? আরতে হচ্ছে র্যাপিড থেরাপিউটিক স্ক্রিনিং অ্যান্ড সার্ভেলেন্স। বুঝছো? সার্ভেইলেন্স বলছেন যে? সার্ভেলেন্স পারো না? না, 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 বুঝি নাই প্রথমে ওয়ার্ড। সার্ভেইলেন্স এটা আর কি, র্যাপিড থেরাপিউটিক স্ক্রিনিং অ্যান্ড সার্ভেলেন্স, এটাকে বলা হয় ম্যালেরিয়া ভ্যাকসিন। ঠিক আছে? আরটিএসএস। সবাই ক্লিয়ার? জি। এবং আহ, আমরা একটা পড়ছিলাম, আমাদের হ্যাপাটাইটিস ভি যে ভাইরাসটা আছে না, ওইটা শনাক্ত করতে আমরা একটা অ্যান্টিজেন টেস্ট করি, কারো মনে আছে? এইচপিএস। এইচপিএসএস। সাবাস। ওকে, আমরা হচ্ছে আজকে এই পর্যন্ত রাখি। আহ, আমরা রাত্রে হচ্ছে জিকে যে চ্যাপ্টার 13 আছে ওটা সম্পূর্ণ শেষ করব, ঠিক আছে? ভাইয়া, হ্যাঁ বলো। ওখানে ওই যে হেপাটাইটিস এর ওখানে এসজিপিটি এর মাত্রা বৃদ্ধি ঘটে, ওটা এসজিপিটিটা কি? কোনটা? এসজিপিটি হেপাটাইটিস এর ওখানে। এসজিপিটি এটা হচ্ছে একটা হ্যাঁ। মাইক্রোজোমাল এনজাইম। তোমরা লিভারের যেই, আর বললাম না একটু আগে, যে লিভারের যেই তোমার ইয়াগুলা যাবে, ঠিক আছে, ওই তোমার কি বলে স্পোরোজের দশা যাবে কোন প্রক্রিয়ায় বলো তো? কোন প্রক্রিয়ায়? population। হ্যাঁ, কোন প্রক্রিয়ায়? কেমোটেক্সিস। 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 এখন এই কেমোটেক্সিস বলতে আমরা কি বুঝি? লিভারে অবশ্যই কোনো কেমিক্যাল সাবস্টেন্স আছে, তার প্রতি সে কি হবে? রেসপন্সিভ হবে, তাই না? এরকমই একটা কেমিক্যাল সাবস্টেন্স হচ্ছে এসজিপিটি। ঠিক আছে? এবং এটা হচ্ছে এক প্রকার লিভারের এনজাইম বা মাইক্রোজোমাল এনজাইম। আমরা আগে হচ্ছে এর একটা কমন নাম হচ্ছে এএলটি। কমন নাম কি? এএলটি। তোমরা কেউ জন্ডিস পড়ছো কোনোভাবে? যদি আমাদের ওই যে পিত্ত নালী আছে না, পিত্ত নালীতে পাথর হইলে যে অবস্ট্রাকটিভ জন্ডিস হয়, ওইখানে তোমার এএলটিটা অনেক বেশি বেড়ে যাবে। ঠিক আছে? এএলটি ফুল ফর্ম হচ্ছে অ্যালানিন অ্যামাইনো ট্রান্সফারেজ, এবং তার যে বর্তমান নাম এটাই হচ্ছে এসজিপিটি, যাকে আমরা বলি সেরাম গ্লুটামিক পাইরুভিক ট্রান্সঅ্যামাইনেস। তোমাদের লেভেলে লাগবে না এগুলা, এগুলো তো মেডিকেলে লাগে, বুঝছো? মেনলি অবস্ট্রাকটিভ যে জন্ডিসটা হয় সেইখানে সেরাম এএলটি, যার অপর নামই হচ্ছে এসজিপিটি, অথবা কি সেরাম গ্লুটামিক পাইরুভিক ট্রান্স অ্যামাইনেসটা বেড়ে যাবে। বুঝতে পারছো? এবং ইনক্রিজড সেরাম এএলটি এখনো অনেক মেডিকেলে টেস্ট হয় না, সেই টেস্টে এএলটি উল্লেখ করে, বুঝছো, এসজিপিটি উল্লেখ করে না। বুঝতে পারছো? জি। তোমাদের শুধু মানে নামটা জানলেই হবে, কিন্তু এত ব্যাখ্যা প্রয়োজন নাই, এগুলো তোমাদের লেভেলের না। আচ্ছা, তাহলে আজকে হচ্ছে এ পর্যন্তই। আমাদের জিকে পার্টের এখন যেগুলো পড়তেছি না, এগুলো খুব মানে ফালতু পড়া, বুঝছো? মানে
যদি আমার গতবারে ব্যাচ হইতো আমি এগুলো পড়াইতাম না। বাট তোমাদের ব্যাচে যেহেতু একটা কথা আছে যে আমরা সম্পূর্ণ বিশেষ করবো, এই জন্য যেগুলো না পড়লে নয় সেগুলো বাকি আছে। আমাদের মেডিকেলের জন্য যা জিকে লাগে বাংলাদেশ পার্ট থেকে আমরা সেগুলো পড়ে ফেলছি, তাই না? টিকা করা হয়ে গেছে না? আমরা যেগুলো পড়ে ফেলছি না, এই যে বাংলাদেশের প্রাচীন ইতিহাস, বিভিন্ন শাসন আমল, প্রাচীন বাংলার ইতিহাস, বাংলাদেশের যুদ্ধ ইতিহাস 52 পর থেকে এই ঘটনাগুলা আমরা এগুলো পড়ে ফেলছি। বাংলাদেশের যেই অভ্যন্তরীণ অবস্থান, বিভিন্ন বড় ছোট ক্ষুদ্র, প্রথম দ্বিতীয় প্রথম বৃহত্তম, তাই না? আমরা এগুলো পড়ে ফেলছি। নদ নদী পড়ে ফেলছি, সংবিধান বংশন পড়ে ফেলছি। আমাদের মেইন জিকে পড়া শেষ, বুঝছো? এখন যেগুলা পড়বো এগুলা যেরকম গুরুত্ব, আন্তর্জাতিক পার্ট সেম গুরুত্ব, বুঝতে পারছো? তো প্যারা খাওয়ার প্রয়োজন নাই। এখন জিকে নিয়ে প্যারা খাইও না, প্যারা হচ্ছে ইংলিশ নিয়ে। আমরা ইংলিশটা একটু বেশি বেশি ক্লাস নেওয়া লাগবে এবং শেষ করা লাগবে, ঠিক আছে? তোমরা কি ফ্ল্যাশ কার্ড থেকে ভোকা পড়তেছো জি। বাকিরা? তাই ফ্ল্যাশ কার্ডে অপশন সিস্টেম, বুঝলাম না। ফ্ল্যাশ কার্ড গুলো অপশনের মতো হলে ভালো হতো। অপশন তো গ্রামাটিক্যাল পার্টে আমি অপশন দিছি, তুমি দেখছিলা? আমি বায়োলজিটা ওপেন করছিলাম। না, আমার তো ইংলিশে অপশন দিছি আমি গ্রামাটিক্যাল পার্টে, আর এখানে এই নাই। দিছেন তো। গ্রামার পার্টে দেওয়া আছে কিন্তু ভোকাব পার্টে তোমার তো মিনিংটা ইম্পর্টেন্ট, তাই না? ওটা ওটা পড়েছে কি বেশি, বুঝছো? বায়োলজি অপশন নাই। এইবারটা আমাদের ফ্ল্যাশ কার্ডগুলো হচ্ছে অ্যাক্টিভ রিকল করা, হচ্ছে অ্যাক্টিভ রিকল। তুমি কোশ্চেন দেখবা এবং উত্তর পড়বা, দ্যাটস ইট। তুমি তো এমসিকিউ প্র্যাকটিস করবা না এখানে। এখানে তুমি কি অ্যাক্টিভ রিকল করবা, প্রথম পেজে কোশ্চেনটা আসবে, উত্তরটা মনে করে ট্রাই করবা, মনে পড়লে ভালো, নাহলে ক্লিক করবা, উত্তর পেয়ে যাবা, ঠিক আছে? এবং বারবার রিকেপ করবা যতক্ষণ না পর্যন্ত প্রত্যেকটা কোশ্চেন ইজি হবে। তোমার কিন্তু এগুলো গ্রুপে আসবে বারবার, তাই না? তো এটা নিয়মিত পড়ো, ঠিক আছে? কাজে লাগবে। আমি এইবার আরেকটা ফ্ল্যাশ কার্ড পুরো একদম নতুন এবং আরো বেশি কোশ্চেন দিয়ে একটা ফ্ল্যাশ কার্ড ফাইল বানাবো, বুঝছো? কিন্তু সময় পাই না, সবকিছু ম্যানেজ ট্যানেজ করে খুব মানে হেকটিক টাইম আসতেছে এখন, বুঝছো? এবং এই যে বললাম না যে আমি রুমে হচ্ছে কাজ করছি একটু, এর কারণও আছে। এর কারণ হচ্ছে আমি যদি পাশের রুমে ঘুমাই তাহলে মনে করো যে ঘুম থেকে উঠতে পারি না। আমার এটা একদিন হয়েছে, বুঝছো? যে আমি ঘুম থেকে উঠছি মানে অ্যালার্ম বাজছে কিন্তু ওই রুমে মানে এতই ভালো ঘুম হয় আর কি, উঠতেই পারি নাই। আর আমার যেই রুমে মানে আমি ক্লাস টাস নেই এই রুমে ঘুমাইলে তোমার হচ্ছে উঠতে সুবিধা হয়, বুঝছো? এই জন্য মানে এই রুমের জন্য খাট টাট কিনে নিয়ে আসছি, এই রুমে একটা খাট বসাই দিছি, এই আর কি। ওকে, আল্লাহ হাফেজ পোলাপান। এখন খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে পড়াশোনা করো, ঠিক আছে? বুঝছো? আল্লাহ হাফেজ।